হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু টেকনিক্যাল টিউশন। ক্লাস 11-এর আজকে আমি ম্যাথমেটিক্সের ত্রিকোণমিতি ইউনিটটা চালু করব। এই ইউনিটটা খুবই ইম্পর্ট্যান্ট, কারণ তোমরা যারা মাধ্যমিক দিয়ে সায়েন্স নিয়ে পড়ার কথা ভাবছো তাদেরকে আমি সবসময় রেকমেন্ড করব সে যেন ম্যাথমেটিক্সের কমসে কম ত্রিকোণমিতি দিয়ে যেন স্টার্ট করে। ত্রিকোণমিতিটা কেন ইম্পর্ট্যান্ট? কারণ এটা তোমরা যতদিন পড়বে সায়েন্স নিয়ে ততদিন এই ত্রিকোণমিতির কিন্তু ব্যবহার তুমি পাবে। ফিজিক্স বলি, ম্যাথ বলি, সব জায়গাতেই। ম্যাথে যদি বলি, ম্যাথে তো তোমার পুরো বইতে সব জায়গাতেই লাগবে। এমনকি ক্লাস 12-এ ওঠার পর তুমি যখন কলনবিদ্যা পড়তে যাবে বা অন্যান্য চ্যাপ্টার পড়বে, সেখানে তোমার ত্রিকোণমিতি খুব লাগবে। ঠিক আছে, তো বেশি দেরি করছি না, আমি স্টার্ট করবো। চলো, দেখো আমি হেডিং দিয়েছি বেসিক্স অফ ত্রিকোণমিতি। ত্রিকোণমিতির বেসিক্স তোমাকে আগে জানতে হবে। আমাদের যে বই আছে, আমি যে বইটা তোমাদেরকে রেকমেন্ড করব বা আমি এখানে যে রেফারেন্স নেব সেটা হচ্ছে, দেখো এই এসএনদের বই, আশা করছি প্রত্যেকের আছে। তো এসএনদের বই থেকে আমি তোমাদের ত্রিকোণমিতির প্রত্যেকটা চ্যাপ্টার আলোচনা করব। মোট 9টা চ্যাপ্টার আছে। 9টা চ্যাপ্টারের মধ্যে প্রথম 3টে চ্যাপ্টার তুমি বেসিক হিসাবে ওকে ধরতে পারো। 2টো বা 3টে চ্যাপ্টার তুমি প্রথমের দিকের তুমি বলবে এগুলো হচ্ছে বেসিক চ্যাপ্টার। তবে বেসিকের নলেজ থাকা খুবই দরকার। বেসিকের নলেজ যদি তুমি না রাখো তাহলে কিন্তু পরের দিকের চ্যাপ্টারগুলোতে তোমার অসুবিধা হতে পারে। ঠিক আছে, তো ফার্স্ট চ্যাপ্টারটার নাম কি? ত্রিকোণমিতিক কোণ পরিমাপন। দেখো, বেসিক চ্যাপ্টারের আন্ডারে এই ফার্স্ট চ্যাপ্টারের নাম হচ্ছে ত্রিকোণমিতিক কোণ পরিমাপন। আরও একটা কথা বলে রাখি, তোমাদের সেমিস্টার সিস্টেমে এই যে ত্রিকোণমিতি তুমি পড়বে, এটাতে মোট 7 মার্কস আছে। কত মার্ক? এখানে আমি লিখে রাখছি আপাতত 7 মার্কস। আর তুমি তো জানো ভালো করেই সেমিস্টার সিস্টেমের যে তোমাদের পরীক্ষাটা হবে ফার্স্ট সেমিস্টার, পুরোপুরি এমসিকিউ ভিত্তিক। তাই ত্রিকোণমিতির এই 7 মার্কের জন্য 9টা চ্যাপ্টার তোমাকে প্রপার প্ল্যানিং নিয়ে পড়তে হবে। এই নয় যে তুমি চ্যাপ্টারের বড় বড় অঙ্কগুলো করতে শুরু করে দিয়েছো, এক একটা অঙ্ক হাফ পাতা, এক পাতা, বা তুমি ত্রিকোণমিতির কোনো সমীকরণের প্রমাণ করতে শুরু করে দিয়েছো। না, একদম এসব করতে যাবে না। তোমাকে একেবারে স্টিক থাকতে হবে এমসিকিউ কোশ্চেনের উপর। এমসিকিউ কোশ্চেনের উপর তোমাকে বেশি জোর দিতে হবে। ঠিক আছে, আচ্ছা, বুঝে দিলাম এটাকেও। দেখো, তো ত্রিকোণমিতির একটু যদি আমি বেসিকের কথা বলি, এই যে ত্রিকোণমিতি, একবার লিখছি ত্রিকোণমিতি। এই কথাটা আসলে গ্রিক লেটার বা গ্রিক ওয়ার্ড আছে দুটো, সে দুটো ওয়ার্ডকে মিলিয়ে এই কথাটা এসেছে। কি কি? দেখো, একটা ওয়ার্ড হচ্ছে ট্রাইগোনন, আর একটা হচ্ছে মেট্রন। এই দুটো ওয়ার্ডকে একসাথে মিলিয়ে তোমার ত্রিকোণমিতি কথাটা এসেছে। গ্রিক ওয়ার্ড দুটোই। ট্রাইগোনন কথার অর্থ কি? বলছে ত্রিভুজ, ট্রায়াঙ্গেল। আর মেট্রন মানে কি? বলছে মেজারমেন্ট বা পরিমাপ। তাহলে মেট্রন কথার অর্থ হচ্ছে কি? পরিমাপ। তাহলে কি আমি সোজা কথায় বলতে পারি যে ত্রিভুজ সংক্রান্ত পরিমাপ করা হয় গণিতের যে শাখায়, তাকেই ত্রিকোণমিতি বলে? এবার তোমার মনে প্রশ্ন হবে যে ত্রিভুজ সংক্রান্ত পরিমাপ মানে কি? তো ত্রিভুজ সংক্রান্ত পরিমাপ মানে কি বলতে পারি আমি? মনে করো একটা ত্রিভুজ আমি নিচ্ছি, যে কোনো র্যান্ডম নাম দিচ্ছি এ বি সি। এই ত্রিভুজের তুমি কি কি পরিমাপ করতে পারবে? তাহলে দেখো একটু ভালো করে, তুমি বলবে স্যার ত্রিভুজের কোণ পরিমাপ করা যায়। একদম। আর কি? ত্রিভুজের বাহুর দৈর্ঘ্যগুলোকে পরিমাপ করা যায়। মনে করো এই বাহুটার দৈর্ঘ্য হচ্ছে ছোট হাতের এ, এই বি কোণের উল্টো দিকের বাহুটার দৈর্ঘ্য হচ্ছে ছোট হাতের বি, আর সি কোণের উল্টো দিকের বাহুটা হচ্ছে ছোট হাতের সি। মনে করো এটা বড় হাতের সি অ্যাঙ্গেল। আর কি পরিমাপ করা যায়? এই ত্রিভুজটার ক্ষেত্রফলও পরিমাপ করা যায়। এই ত্রিভুজটি তোমার মোট কতটা এরিয়া এখানে আছে বা কতটা এরিয়া উৎপন্ন করেছে, তাই ত্রিভুজের পুরো ক্ষেত্রফলটাও পরিমাপ করা যায়। তাহলে গণিতের যে শাখায় একটি ত্রিভুজের কোণ সংক্রান্ত পরিমাপ, তার বাহুগুলির পরিমাপ ও ক্ষেত্রফলের পরিমাপ এবং এইগুলির মধ্যে পারস্পরিক সম্পর্ক নিয়ে আলোচনা করা হয়, তাকেই বলা হয় ত্রিকোণমিতি। তাহলে তুমি কোণ, বাহুর দৈর্ঘ্য, ক্ষেত্রফল এগুলো তো তুমি পরিমাপ করবেই, এবং এইগুলোর মধ্যে পারস্পরিক সম্পর্ক যেগুলো তুমি আলোচনা করবে
তাকেই বলা হবে ত্রিকোণমিতি। তো একেবারে সিম্পলের উপর দিয়ে আমরা ত্রিকোণমিতির বেসিকটা বুঝলাম। চলে যাচ্ছি আমি নেক্সট পার্টে, যে আজকে আমরা কি শিখব। ত্রিকোণমিতি মানে তো ত্রিভুজের পরিমাপ বুঝলাম। আজকে আমরা পড়বো যেটা, যে ত্রিভুজের কোণ পরিমাপ কী করে করা হয়। ক্লিয়ার? তাহলে হেডিং দাও, ত্রিকোণমিতিক কোণ পরিমাপন। দেখো, অ্যাঙ্গেল মেজারমেন্ট। অ্যাঙ্গেল মেজারমেন্ট আচ্ছা, একে অ্যাঙ্গেল বা প্লেন অ্যাঙ্গেলও বলা হয়, সমতলিক কোণও বলা হয়। একটা সমতলের উপর থাকে বলে একে প্লেন অ্যাঙ্গেলও বলা হয়। তাহলে আমার ফার্স্ট কোশ্চেন, যে কোণ কাকে বলে। তো তুমি বলবে যে স্যার, কোণ মানে দুটি সরলরেখার মধ্যবর্তী যে একটা পরিমাপ, যা দুটি সরলরেখা পরস্পরের সঙ্গে যদি একটি নির্দিষ্ট কোণভাবে আনত থাকে, আর সেই যে আমরা কোণটা পাবো তারই পরিমাপ আমরা করতে চলেছি। ঠিক নয়? মনে করো একটা সরলরেখা এখানে আছে আর একটা সরলরেখা এইভাবে আছে। তাহলে এইটা বলছি আমি সরলরেখা এবি, আর এটা হচ্ছে এসি। এবির সাপেক্ষে এসি সরলরেখার অবস্থান বোঝানোর জন্য আমরা যে একটি রাশিকে ব্যবহার করব তাকে কোণ বলবো। ঠিক নয়? এবি সরলরেখার সাপেক্ষে এসি সরলরেখার অবস্থান বোঝানোর জন্য আমরা যে একটি রাশি ব্যবহার করব তাকে তো কোণ বলবো। এই দেখো, এই ভৌত রাশি, এই কোণটাকে আমি বলতে পারি কি পারি না, যে এবির সাপেক্ষে এসি সরলরেখার থিটা কোণে আনত আছে। ঠিক? এবার আমি যদি বলি এসির সাপেক্ষে এবি সরলরেখার অবস্থান কি করে বোঝাবে, তুমি বলবে স্যার কোণের সাপেক্ষেই বোঝাবো। ঠিক নয়? তো এই হচ্ছে কোণ, যে আমরা জানি যে কোণ মানে হচ্ছে দুটি সরলরেখার মধ্যবর্তী একটা ভৌত রাশি, যার দ্বারা সরলরেখা দুটির অবস্থান আমরা চিহ্নিত করতে পারি। ঠিক আছে? এবার ত্রিকোণমিতিতে তোমাকে দুটো জিনিস মনে রাখতে হবে, যে যখনই আমি একটি সরলরেখার অবস্থান আরেকটি সরলরেখার সাপেক্ষে মাপতে চাইব, কোণের সাপেক্ষে কোণ দিয়ে, তো সেই কোণটার পরিমাপ দুই রকমভাবে করা হয়। আবার শুনবে কথা, যদি আমি বলি যে এবি সরলরেখার সাপেক্ষে এসি সরলরেখার অবস্থান তুমি থিটার সাপেক্ষে বলো, তো থিটা কোণটার সাপেক্ষে যদি বলতে চাই, তাহলে বলো একজনকে আমাকে রেফারেন্স ধরতে হবে। তাহলে আমি এবি সরলরেখাকে রেফারেন্স ধরলাম, এবি সরলরেখার সাপেক্ষে আমাকে বলতে হবে। যাকে আমি রেফারেন্স ধরবো তাকে তুমি ফিক্স রাখো, ও যে জায়গাতে আছে সেই জায়গাতেই থাক। এবার এসি সরলরেখার অবস্থান বোঝানোর জন্য তুমি এইভাবে অ্যান্টি ক্লকওয়াইজ দিকে থিটা কোণ যেতে পারো কি পারো না? বলবে হ্যাঁ স্যার যেতে পারি। তাহলে আমি বলে দেবো এসি সরলরেখা এবি সরলরেখার সাথে থিটা কোণে আনত আছে। ক্লিয়ার? এবার এখানে একটা কনসেপ্ট আসছে, যদি আমি অ্যান্টি ক্লকওয়াইজ কোণকে মেজার করি তাহলে তাকে ধরবো আমরা পজিটিভ অ্যাঙ্গেল, আর যদি আমরা ক্লকওয়াইজ কোণকে মেজার করি তাহলে তাকে ধরবো কি নেগেটিভ অ্যাঙ্গেল। শুনবে এখানে কথাটা, এবি সরলরেখা থেকে এসি সরলরেখাতে যদি যেতে হয় তাহলে আমরা এই পথে যেতে পারি। কেন আমরা এই পথে যেতে পারতাম না? ক্লকওয়াইজ ঘুরে এসি সরলরেখা থেকে পৌঁছাতে পারতাম না? বলবে হ্যাঁ স্যার পৌঁছানো যেত। তাহলে দেখো এখানে দুটো পথ আছে, একটা পথ হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ গিয়ে থিটা অ্যাঙ্গেল তৈরি করা, আরেকটা দেখো ক্লকওয়াইজ গিয়ে এই লাল অ্যাঙ্গেলটা মানে 360, যদি আমি ডিগ্রিতে বলি তাহলে 360 ডিগ্রি মাইনাস থিটা কোণ উৎপন্ন করা। ঠিক? তাহলে দুটো কথা এবার আমি পরপর লিখব। অতএব এসি সরলরেখা এবি সরলরেখার সাথে দেখো দুটো কেস বলতে পারি। কি বলতে পারি? দুটোই কারেক্ট। এক নম্বর, থিটা কোণে আনত, একেবারে কারেক্ট, কোনো ভুল নেই, যে এসি সরলরেখা এবি সরলরেখার সাথে থিটা কোণে আনত, একেবারে আমি তখন পজিটিভ অ্যাঙ্গেল বলেছি। অথবা আমি 2 নম্বর এটাও বলতে পারি, অর, চলো অর দিয়ে লিখি, অর
-360 ডিগ্রি মাইনাস থিটা কোণে আনত। যখনই আমরা ক্লকওয়াইজ মেজার করব অ্যাঙ্গেলটাকে সবসময় নেগেটিভ দেব। আগে তুমি সিম্পল মেজারমেন্ট করে নেবে, সিম্পল মেজার করার পর তার আগে নেগেটিভ দেবে। ক্লকওয়াইজ মেজারমেন্ট মানেই হচ্ছে নেগেটিভ অ্যাঙ্গেল। অ্যান্টি ক্লকওয়াইজ মেজারমেন্ট যখনই তুমি করবে অ্যাঙ্গেল, তখন তাকে তুমি পজিটিভ অ্যাঙ্গেল বলবে। চলো একটা সিম্পল উদাহরণ নিয়ে এই পুরো ব্যাপারটা বোঝা যাক। তোমরা ভালো করে নোট করবে এগুলো। যে যখনই সরলরেখার একটি সরলরেখার সাপেক্ষে আরেকটি সরলরেখার অ্যাঙ্গেল মাপতে বলা হবে, তখন আমাকে একজনকে রেফারেন্স ধরতেই হবে। দেখো একটা সিম্পল কোশ্চেন দেখো, মনে করো এই কোশ্চেনটাতে আমি নিচ্ছি। এই কোণটা মনে করো তোমাকে কেউ বলে দিয়েছে, মুছে দিলাম এগুলোকে সব। দেখো মনে করো এই কোণটা তোমাকে বলে দিয়েছে কেউ 30 ডিগ্রি, ঠিক আছে। দিয়ে বলেছে এসি সরলরেখা এবি সরলরেখার সাথে কত কোণে আনত আছে, বা এসি সরলরেখার অবস্থান এবি সরলরেখার সাপেক্ষে নির্ণয় করো। তাহলে দেখো এই সরলরেখাটার অবস্থান এইটার সাপেক্ষে নির্ণয় করতে বলেছে, তাহলে এবি সরলরেখাকে বলবো রেফারেন্স, একে আমি নির্দেশ রেখা হিসাবে ধরব। এবার এবি সরলরেখা থেকে এসি সরলরেখাতে যাওয়ার জন্য আমার কাছে দুটো পথ আছে। একটা পথ হচ্ছে এইটা, আরেকটা পথ হচ্ছে এইভাবে ক্লকওয়াইজ ঘুরে এই দিকেরটা। যদি আমি অ্যান্টি ক্লকওয়াইজ পাথে হাঁটি তাহলে 30 ডিগ্রি মেজার হচ্ছে, তাই আমি বলবো যে এসি সরলরেখা এবি সরলরেখার সাথে +30 ডিগ্রি কোণে নত। এবার প্লাসটা লেখার দরকার হয় না, পজিটিভ শুধু 30 ডিগ্রি লিখে দিলেও লোক পজিটিভই বুঝবে। অথবা আমি বলতে পারি যে এটা যদি 30 ডিগ্রি হয়, একটা পুরো মানে সম্পূর্ণ অ্যাঙ্গেল তো 360 ডিগ্রি হয়, তাহলে এই অ্যাঙ্গেলটা কি 330 ডিগ্রি? বলবে হ্যাঁ স্যার। পুরোটা থেকে 30 ডিগ্রি বাদ দিলে এই দিকের অ্যাঙ্গেলটা এই রেড কালারের যে ক্লকওয়াইজ মেপেছি এটা 330 ডিগ্রি হবে। কিন্তু লেখার সময় আমাকে বলতে হবে অথবা -330 ডিগ্রি কোণে আনত এবি সরলরেখার সাথে। দেখো দুটো অ্যান্সার বুঝতে পারলে কিনা। এসি সরলরেখা এবি সরলরেখার সাথে হয় তুমি বলবে 30 ডিগ্রি কোণে আনত পজিটিভে, অথবা তুমি বলবে -30 ডিগ্রি কোণে আনত, -330 ডিগ্রি কোণে আনত। ক্লিয়ার? একেবারে সিম্পল। এটা নিয়ে আশা করছি এমন কোনো কনফিউজ হবে না কারো। আরেকটা যদি সিম্পল উদাহরণ নিয়ে নিই, এটা তোমরা নোট করবে। দেখো একটা সিম্পল অ্যান্সার আমি নিচ্ছি এক্সাম্পল। দেখো মনে করো একটা ত্রিভুজই নিচ্ছি আমি এবিসি। অ্যাঙ্গেলগুলো নিচ্ছে দেখবে, এটা মনে করো নিলাম আমি 60 ডিগ্রি, এইটা আমি নিলাম মনে করো 70 ডিগ্রি। তাহলে এটা কত হয়ে যাবে? 180 থেকে যদি বাদ দিই, 60, 70, 130, 50 ডিগ্রি। দেখো এবার কোশ্চেন বিসি রেখার সাপেক্ষে সিএ রেখার অবস্থান নির্ণয় করো। তাহলে দেখো এখানে আমরা বিসি সরলরেখার সাপেক্ষে সিএ সরলরেখার অবস্থান নির্ণয় করতে চাইছি। তাহলে আমি কি বলবো যে এই যে বিসি সরলরেখাটা এটাই হচ্ছে আমার রেফারেন্স। বিসি সরলরেখাকে আমি আগে বলবো কি, এটা হচ্ছে রেফারেন্স লাইন, এর সাপেক্ষে সব কিছু মাপবো, ওইখান থেকেই আমরা মাপামাপি শুরু করব, ঠিক? এবার বলো বিসি সরলরেখার সাপেক্ষে এসি সরলরেখার যদি অবস্থান জানতে চাই বা সিএ সরলরেখার যদি অবস্থান জানতে চাই, তাহলে আমার কাছে দেখো দুটো পথ আছে। যে বিসি সরলরেখা থেকে আমরা এইভাবে যাব, এটা হচ্ছে পাথ নাম্বার 1, অথবা আমরা বিসি সরলরেখা থেকে আমরা অ্যান্টি ক্লকওয়াইজ এইভাবে ঘুরে পাথ নাম্বার 2 এর মাধ্যমে সিএ সরলরেখাতে পৌঁছাবো।
দেখো দুটো পার্ট বুঝতে পারলে কিনা। বিসি সরলরেখা থেকে আমরা হয় পাথ নাম্বার 1 ফলো করে সিএ সরলরেখাতে পৌঁছাতে পারি, অথবা পাথ নাম্বার 2 ফলো করে সিএ সরলরেখাতে পৌঁছাতে পারি। দুটোর মধ্যে পার্থক্য আছে যে পাথ নম্বর 1টা দেখো এটা ক্লকওয়াইজ মুভমেন্ট হয়েছে, পাথ নম্বর 2টা দেখো অ্যান্টি ক্লকওয়াইজ মুভমেন্ট হয়েছে। তাহলে আমার অ্যান্সার কী হবে? যদি আমি পাথ নম্বর 1-এর ক্ষেত্রেই বলি, তাহলে বলবো সিএ রেখাটি বিসি রেখার সাপেক্ষে, বলো কত কোণে আনত? সিএ রেখাটি বিসি রেখার সাপেক্ষে কত ডিগ্রি কোণে আনত? তুমি বলবে স্যার 50 ডিগ্রি। হয়ে গেল ভুল। ভালো করে দেখো, বিসি থেকে সিএতে যেতে আমাকে ক্লকওয়াইজ মুভমেন্ট করতে হয়েছে, তাই এখানে লিখবো -50 ডিগ্রি কোণে আনত। দেখো বুঝতে পারলে কিনা? আর আমি তো এটাও বলতে পারি যে পাথ নম্বর 2কে যদি নিতাম, এটা 50 ডিগ্রি হয়ে গেলে পাথ নম্বর 2টা কত ডিগ্রি? তুমি বলবে স্যার 130, এটা হচ্ছে তোমার 310 ডিগ্রি, কারণ টোটালটা আমাদের 360 ডিগ্রি হয়। 50 ডিগ্রি চলে গেলে বাকিটা 310 ডিগ্রি। এবার দেখো, আমি এটাও বলতে পারতাম যে সিএ রেখাটি বিসি রেখার সাপেক্ষে, দেখো তো আমি যদি অ্যান্টি ক্লকওয়াইজ মেজারমেন্ট নিতাম বিসি রেখার সাপেক্ষে সিএ রেখাটার, তাহলে এই বিসি রেখার সাথে সিএ রেখাটা কত কোণ করেছে অ্যান্টি ক্লকওয়াইজ? বলবে স্যার 310 ডিগ্রি। অ্যান্টি ক্লকওয়াইজ মানে তাকে পজিটিভ নিতে হয়, তাই আমি পজিটিভ 310 ডিগ্রি লিখব। তাহলে সিএ রেখাটি বিসি রেখার সাপেক্ষে 310 ডিগ্রি কোণে আনত। দুটোই কারেক্ট, তুমি যে কোনো একটা অ্যান্সার দেবে, কিন্তু বুঝে শুনে দেবে। দেখো বুঝতে পারলে কিনা? এই ছিল আমাদের অ্যাঙ্গেল মেজারমেন্টের একেবারে বেসিক, যে ক্লকওয়াইজ অ্যাঙ্গেল মেজারমেন্ট কী করে করতে হয়, অ্যান্টি ক্লকওয়াইজ মেজারমেন্ট কী করে করতে হয়। দুটোর ক্ষেত্রে আমাকে রেফারেন্সের আগে আইডিয়া রাখতে হবে যে কার সাপেক্ষে মাপছি। যতক্ষণ না তুমি কার সাপেক্ষে মাপছো জানতেই পারলে না, তোমার মেজারমেন্ট পজিটিভ হবে না নেগেটিভ হবে সেটাও তুমি জানতে পারবে না। পজ করে নোট করবে। আমি চলে যাচ্ছি নেক্সট আমাদের থিওরিতে। এই যে কোণ পরিমাপ করছি আমি, ডিগ্রিতে বললাম, তা ডিগ্রি ছাড়া কি আর কোনো পদ্ধতি নেই কোণ পরিমাপ করার? তোমরা ছোটোবেলায় জ্যামিতিতে যে চাঁদা থাকতো, চাঁদা বসিয়ে যে কোণগুলো আঁকতে তুমি, সেগুলো তো সব ডিগ্রিতে হতো। ঠিকই ঠিক নয়? তা আমি জানতে চাইছি কোণ পরিমাপ করার কি আর কোনো পদ্ধতি নেই? তো আমি বলবো আছে। তাই আমাদের নেক্সট ট্রেনিং হচ্ছে কোণ পরিমাপের পদ্ধতিসমূহ। তোমরা হেডিং দেবে সবাই। 2 নম্বর, কোণ পরিমাপের পদ্ধতিসমূহ। কোণ পরিমাপের পদ্ধতিসমূহ। তো মোট 3টে পদ্ধতি আছে, যে কোনো অ্যাঙ্গেলকে মেজার করার 3টে পদ্ধতি আছে। কি কি পদ্ধতি? পরপর লিখছি দেখবে। 1 নম্বর বলছে ষষ্ঠিক পদ্ধতি। ষষ্ঠিক পদ্ধতি, একে ইংলিশে সেক্সাজেসিমেল সিস্টেম বলে, বা ইংলিশ সিস্টেমও বলে, বা বেস 60ও বলে। জেনে রাখো জাস্ট। নিশ্চয়ই পরীক্ষাতে তোমাকে কেউ বলবে না যে কোন পরিমাপের পদ্ধতিগুলি আলোচনা করো, কেউ তো বলবে না। ঠিকই ঠিক নয়? এমসিকিউ পরীক্ষা হবে তো, তাই এমসিকিউ এর জন্য তোমাকে আগে বেসিকগুলো জানতে হবে, এবং এখান থেকে অঙ্ক কী কী আসতে পারে সেটার ব্যাপারে তোমার আইডিয়া রাখতে হবে। তো চলো, ষষ্ঠিক পদ্ধতি বলছে যখনই আমরা কোণের এই যে পদ্ধতিগুলো আলোচনা করব, প্রথমে জেনে রাখো আমরা এক সমকোণ কোণকে নিয়ে সেটার সাপেক্ষে প্রত্যেকটার সংজ্ঞা দেব। এবার এক সমকোণ কী জিনিস তোমরা ভালো করে জানো, যে দুটি সরলরেখা যদি পরস্পরের সাথে লম্বভাবে আনত থাকে,
তখন তাদের মধ্যবর্তী যে কোণটি উৎপন্ন হয় তাকে তো এক সমকোণ বলে, ঠিক নয়? হ্যাঁ, আমরা জানি যে দুটো সরলরেখা যদি পরস্পরের সাথে লম্বভাবে এইভাবে আনত থাকে তাহলে মোট 4টি সমকোণ উৎপন্ন হয়। আমি বলতে চাইছি দুটি সরলরেখা পরস্পর যখন লম্বভাবে আনত থাকে তখন তাদের মধ্যে একটা কোণকে যদি ধরি সে কোণটা কত? বলবে স্যার এক সমকোণ। ক্লিয়ার? তাই আমরা এই যতগুলো পদ্ধতির সংজ্ঞা আমরা দেব এই এক সমকোণের সাপেক্ষে অ্যান্সারগুলো দেবো। দেখো এবার কি ব্যাপার বলছে। ষষ্ঠিক পদ্ধতিতে শুনবে ভালো করে, এক সমকোণকে মোট 90টি ভাগে ভাগ করা হয়। ঠিক কি বললাম দেখবে ভালো করে। মনে করো এটা হচ্ছে এক সমকোণ, দুটো সরলরেখা পরস্পর লম্বভাবে আছে, এইখান থেকে এত দূর পর্যন্ত বলছে 90টি ভাগে ভাগ করা হয়, আর প্রত্যেকটি ভাগকে বলা হয় 1 ডিগ্রি। ক্লিয়ার? 90টি ভাগে ভাগ মানে কেমন? তুমি বলবে স্যার এটা একটা টুকরো, দুটো টুকরো, তিনটে টুকরো, চারটে টুকরো, এভাবে করতে 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 মোট কতগুলো টুকরো করবে তুমি? মোট এই কোণটার একটা কোণকে যদি ভাগ করতে বলি তাহলে কোণকে ভাগ করলে তো ছোটো ছোটো কোণই উৎপন্ন হবে। তাই দেখো কোণগুলো একটা টুকরো, দুটো টুকরো, তিনটে টুকরো, চারটে টুকরো, এভাবে করতে 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 তুমি কতগুলো টুকরো করবে? মোট 90 ডিভিশন করবে। ঠিক? এই যে তুমি 90খানা ডিভিশন করলে, এখানে কতগুলো আছে মোট ডিভিশন? 90 ডিভিশন। এই প্রত্যেকটা ডিভিশনকে এটাকে বলবো আমি 1 ডিগ্রি। আর ডিগ্রি কিভাবে তোমার ডিনোট করা হয়? একের উপরে একটা ছোট্ট গোল লিখে। এগুলো তোমরা আশা করছি জানো, একবারে বেসিক ছোট থেকেই পড়ে আসছো। নতুন কি? নতুন হচ্ছে এই 1 ডিগ্রিকেও ভালো করে শুনবে। এই যে প্রত্যেকটা ডিগ্রি যে তুমি পেলে এখানে এক একটা ডিগ্রি, বলছে প্রত্যেকটা ডিগ্রিকে বা 1 ডিগ্রিকে 60 ভাগে ভাগ করা হয়। আবার ক ভাগে? 60 ভাগে। আর প্রত্যেকটা ভাগকে বলা হবে 1 মিনিট। একটু বুঝে দেখো, এই 1 ডিগ্রিকে আবার 60টা ভাগে ভাগ করার অর্থ কি? তুমি বলবে স্যার এটাকে আরও ছোট 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 অ্যাঙ্গেলে আমি এখানে বিভক্ত করব, আর তারপর বিভক্ত করার পর এই যে ছোট্ট ছোট্ট অ্যাঙ্গেলগুলো পাবো ওইটাকে আমি বলবো 1 মিনিট। ঠিক আছে? তার মানে এই প্রত্যেকটা এক একটা ডিভিশন, এখানে কতগুলো মোট ছোট ছোট ডিভিশন আছে? 60 ডিভিশন আছে। 1 ডিগ্রির ভেতরেও আবার 60খানা ভাগ করা আছে, আর প্রত্যেকটা ভাগকে আমি কি বলবো? 1 মিনিট। এখনও শেষ হয়নি, দাঁড়িয়ে যাও। 1 মিনিট যে তুমি ছোট্ট ছোট ছোট অ্যাঙ্গেলগুলো পেলে তাকেও আরও 60 ভাগে ভাগ করা হয়। এবার এক একটা মিনিটকে 60 ভাগে ভাগ করে প্রত্যেকটা ছোট ছোট যে ভাগ পাবো তাকে বলা হবে 1 সেকেন্ড। ঠিক আছে? তো ষষ্ঠিক পদ্ধতিতে আমরা পেয়ে গেলাম যে এক সমকোণকে 90 ভাগে ভাগ করা হয়, প্রত্যেকটা ভাগকে 1 ডিগ্রি বলে। 1 ডিগ্রিকে আরও ফার্দার 60 ভাগে ভাগ করা হয়, আর প্রত্যেকটা ভাগকে 1 মিনিট বলে। 1 মিনিটকে আরও ফার্দার 60 ভাগে ভাগ করা হয়, আর তার প্রত্যেকটা ছোটো ছোটো ভাগকে 1 সেকেন্ড বলে। এই দেখো, মিনিট মানে একটা দাগ দেবো উপরে, আর একের ঘাড়ে এখানে দুটো দাগ দিলে এটা তাকে সেকেন্ড বোঝায়। এই হচ্ছে তোমার ষষ্ঠিক সিস্টেম বা ষষ্ঠিক পদ্ধতি। কী হবে একটু লিখে রাখি। এক সমকোণ মানে এখান থেকে কত পেলাম? 90 ডিগ্রি। তারপর 1 ডিগ্রি মানে আমরা কত পেলাম? 60 মিনিট। দেখো 1 ডিগ্রিকে তো 60টা ভাগে ভাগ করেছিলাম, তার মানে 60 মিনিট মানেই তো 1 ডিগ্রি। আর 1 মিনিটকে আমরা 60 সেকেন্ডে ভাগ করেছিলাম, তাই 1 মিনিট সমান হয়ে যাবে কত? 60 সেকেন্ড। দেখো ফার্স্ট পার্টটা বোঝা গেল কিনা? এটাই হচ্ছে তোমার ষষ্ঠিক পদ্ধতিতে কোণের পরিমাপের নিয়ম। আশা করছি এটা সবার জানা। এবার আমি চলে যাচ্ছি নেক্সট পদ্ধতি, তোমরা এটা পজ করে নোট করবে। ওকে, 2 নম্বর পদ্ধতিতে যাচ্ছি আমি এবার। শতক পদ্ধতি। 2 নম্বর শতক পদ্ধতি, সেন্টেসিমাল সিস্টেম। ইংলিশে কি বলবো কি আমরা?
centesimal system or French system তাহলে শতক পদ্ধতিতে এক সমকোণ থেকে আমরা কি করে পরিমাপ করব বা সেই পরিমাপগুলোকে কি বলবো, চলো দেখা যাক পরপর। দেখো এক সমকোণ নিয়ে নিলাম, এখানেও এক সমকোণ, এই যে কোণটা তুমি দেখতে পাচ্ছ পুরো, বলছে শতক পদ্ধতিতে এই পুরো এক সমকোণকে মোট 100টি ভাগে ভাগ করা হয়। নামের মধ্যে উত্তর লুকিয়ে আছে, শতক পদ্ধতি, তার মানে তুমি বলবে যে এক সমকোণকে মোট 100টি ভাগে ভাগ করা হয়। এবার 100টি ভাগ মানে কেমন, ঠিক আগের মতনই। আগে তুমি এক সমকোণকে 90টি ভাগে ভাগ করেছিলে, এবারে তুমি এইভাবে টুকরো করতে থাকো, 2, 3, 4, এভাবে করতে করতে মোট কতগুলো করবে, এখানে 100 ডিভিশন করবে। আর প্রত্যেকটা ডিভিশনকে তুমি কি বলবে এবারে আমরা বলবো 1 গ্রেড, আর ডিগ্রি না, ডিগ্রি তো তোমার ষষ্ঠিক পদ্ধতিতে ছিল। এবার শতক পদ্ধতিতে আমরা এক সমকোণকে 100টি সমান ভাগে ভাগ করে দেওয়ার পর এক একটি ভাগকে বলবো 1 গ্রেড। দেখো কীভাবে লেখা হয়, 1 লিখে মাথার উপরে ছোট্ট হাতের জি লেখা হয়, 1 লিখে মাথার উপরে ছোট্ট হাতের জি লেখা হয়। এই দেখো এখানে দেখাচ্ছি বড় করে, 1 লিখলে তার উপরে জি লিখলে, এটাকে বলা হয় 1 গ্রেড। ঠিক, আরও আছে, এই যে 1 গ্রেড অ্যাঙ্গেলটা পেলে তুমি, এই ছোট্ট অ্যাঙ্গেলটা, এটাকে ফার্দার বলছে আরও 100টি ভাগে ভাগ করা হয় এবং প্রত্যেক ভাগকে কি বলবো, 1 মিনিট। দেখো আগের মতন আবার 1 গ্রেডকে আবার 100টি ভাগে ভাগ করে দেবো, ভাগ করে দিয়ে প্রত্যেকটি ছোট ছোট ভাগকে বলবো 1 মিনিট। আরও এগিয়ে যাব, প্রত্যেক 1 মিনিটকে আমি আরও 100 ভাগে ভাগ করব এবং ওই যে ছোট ছোট অ্যাঙ্গেলগুলো আরও পাবো 1 মিনিটের ভিতরে, তাদেরকে বলবো 1 সেকেন্ড। তাহলে এখানে আমি আর আঁকলাম না, এগুলো ডাইরেক্ট এখানে লিখে দিচ্ছি। কি পেলাম, ষষ্ঠিক পদ্ধতির মতনই প্রায়। এক সমকোণ মানে কত পেয়েছো, তুমি বলবে স্যার এক সমকোণ মানে 100খানা ভাগ করেছি, তার মানে 100 গ্রেড পেয়েছি। তাহলে তুমি বলবে এক সমকোণ মানে 100 গ্রেড। দেখো না এক সমকোণ মানে কি, এখানে তুমি মোট 100খানা ডিভিশন করেছিলে, আর এক একটা ডিভিশনকে 1 গ্রেড বলে, তাহলে 100টা ডিভিশনের মোট টোটাল মেজারমেন্ট কত হয়ে গেল, 100 গ্রেড। ঠিক, তাই দেখো আমি লিখেছি এক সমকোণ সমান 100 গ্রেড। তারপর 1 গ্রেড মানে কি, বলো স্যার 1 গ্রেড মানে তাকেও তো 100 ভাগে ভাগ করা হয়েছিল, আর এক একটা ভাগকে 1 মিনিট বলা হতো, তার মানে কি বলবো যে 1 গ্রেড মানে হচ্ছে 100 মিনিট, বলবো হ্যাঁ। আবার 1 মিনিটকে আরও 100 ভাগে ভাগ করা হয়েছিল এবং প্রত্যেকটি ভাগকে 1 সেকেন্ড বলা হচ্ছিল, তাহলে আমি বলবো যে 1 মিনিট মানে হচ্ছে 100 সেকেন্ড। এই হচ্ছে তোমার শতক পদ্ধতিতে কোণ পরিমাপের নিয়ম, যেটা আমি বক্স করছি, এটাই তোমাকে জাস্ট মনে রাখতে হবে। তবে হ্যাঁ, শতক পদ্ধতি তোমাদের সিলেবাসে নেই, তোমাদের সিলেবাসে শুধুমাত্র ষষ্ঠিক পদ্ধতি আর বৃত্তীয় পদ্ধতি আছে, যেটা আমি লাস্ট আলোচনা করবো এবার। ঠিক আছে, জাস্ট জেনে রাখো, এইটুকুটা মনে রাখলে এমন কোনো ক্ষতি হয়ে যাবে না তোমার। আমি চলে যাচ্ছি 3 নম্বর পদ্ধতিতে, পজ করে নোট করবে। ওকে, আমাদের লাস্ট কোণ পরিমাপের পদ্ধতি, যেটার নাম হচ্ছে তোমার বৃত্তীয় পদ্ধতি। এটা একটু ভালো করে বুঝবে, এটাই আমাদের বেশি ইউজ হবে আমাদের এক্ষেত্রে। যত আমরা অঙ্ক টঙ্ক করবো এই বৃত্তীয় পদ্ধতি বেশি ইউজ হয়। 3 নম্বর বৃত্তীয় পদ্ধতি, বৃত্তীয় পদ্ধতি, সার্কুলার সিস্টেম। এবার দেখো বৃত্তীয় পদ্ধতি বলছি, তার মানে বৃত্ত তো নিতে হবেই, ঠিক নয়। পরে আমি আসছি যে এক সমকোণকে বৃত্তীয় পদ্ধতিতে কত লেখা হয় বা কত তার মেজারমেন্ট হয়, সেটা আমি পরে লিখব। তো আগে বৃত্তীয় পদ্ধতিতে আমাকে একটা বৃত্ত তো নিতে হবেই, তবে আমি এই পদ্ধতিতে সংজ্ঞাটা দিতে পারবো। দেখো
মনে করো আমি একটা বৃত্ত নিলাম, আর ব্যাসার্ধের একটা বৃত্ত। আর ব্যাসার্ধের একটি আমি বৃত্ত নিলাম। কি বলেছে? বলছে আর ব্যাসার্ধের বৃত্তে যদি আমি একটা আর দৈর্ঘ্যের বৃত্তচাপ নিই, শুনবে ভালো করে কথাটা, যতটা দৈর্ঘ্যর ব্যাসার্ধ ঠিক ততটা পরিমাণ যদি আমি একটা বৃত্তচাপ নিই, মনে করো এত দূর গেলাম আর এই দৈর্ঘ্যটা হচ্ছে আর, বলছে এই বৃত্তচাপটা, চলো নাম দিই, বৃত্তচাপটার নাম হচ্ছে মনে করো এবি বৃত্তচাপ। এখান থেকে শুরু করে এ বিন্দু থেকে শুরু করে আমি বি বিন্দু পর্যন্ত যে গেলাম, এ বি বৃত্তচাপটা দৈর্ঘ্যটাও হচ্ছে আর। তাহলে আর ব্যাসার্ধের বৃত্তে আর দৈর্ঘ্যের বৃত্তচাপ তার সম্মুখ যে কেন্দ্রস্থ কোণ উৎপন্ন করে, তার সম্মুখ যে কেন্দ্রস্থ কোণটা উৎপন্ন করে তাকে বলা হয় 1 রেডিয়ান। আর রেডিয়ান মানে 1-এর মাথায় সি লেখা হবে। আবার শুনবে কথাটা, আর ব্যাসার্ধের বৃত্তে আর দৈর্ঘ্যের বৃত্তচাপ তার সম্মুখে যে কোণটুকু উৎপন্ন করে তাকে বলা হয় 1 রেডিয়ান। যে কোনো বৃত্ত হতে পারে। তুমি একটা 2 সেমি ব্যাসার্ধের বৃত্ত নিলে, তার 2 সেমি ব্যাসার্ধের একটা বৃত্তচাপ নাও, সেই বৃত্তচাপটা তোমার সম্মুখে যে কোণটা উৎপন্ন করবে কেন্দ্রে তাকে বলবো 1 রেডিয়ান। তুমি যদি বলো না স্যার আমি 10 সেমি ব্যাসার্ধের বৃত্ত নেব, ঠিক আছে নাও, 10 সেমি ব্যাসার্ধের বৃত্ত তুমি তৈরি করো, সেই বৃত্তের পরিধি বরাবর 10 সেমির একটা বৃত্তচাপ নাও, আর সেই 10 সেমির বৃত্তচাপ কেন্দ্রে যে কোণটা উৎপন্ন করবে সেটাকেও বলা হবে 1 রেডিয়ান। তুমি যেই বৃত্তই নাও না কেন, যে কোনো আকারের বৃত্তই নাও না কেন, প্রত্যেক ক্ষেত্রেই 1 রেডিয়ানই হবে সেটা অ্যান্সার। আর হ্যাঁ, প্রত্যেক ক্ষেত্রে সেটা মেজারমেন্টটাও একই রকম হবে। এই নয় যে বড় বৃত্ত নিলে বড় ধরনের অ্যাঙ্গেল হয়ে যাবে, একদম না। ঠিক আছে, তাহলে আশা করছি বুঝে গেছো এই ফার্স্ট পার্টটা, 1 রেডিয়ান কাকে বলে। রেডিয়ান তাহলে কিভাবে লেখা হয়? এরকম যদি লিখি আমি 1 রেডিয়ান, তাহলে লিখবো হয় এইভাবে, বাংলায় লিখে দেবো রেডিয়ান। অথবা আমি লিখবো 1, তার মাথায় ছোট্ট হাতের একটা সি লিখবো, এটা লিখবে অথবা এটা লিখবে, কখনোই এরকম লিখে দেবে না। ওকে, 1-এর মাথায় সিও লিখলে আবার পাশে রেডিয়ানও লিখে দিলে না, এটা তো ভুল হয়ে গেল, 1 রেডিয়ান হয়ে গেল কথাটা, এটা রং। ক্লিয়ার? মনে করো 2 রেডিয়ান লিখবো, তাহলে 2 লিখে মাথায় সি লিখবো। 15 রেডিয়ান লিখবো, তাহলে 15 লিখে মাথায় সি লিখবো। ঠিক? এবার বৃত্তীয় পদ্ধতিতে আমাকে একটা জিনিস জেনে রাখতে হবে, যে এই যে 1 রেডিয়ান লিখলে বা এই যে কেন্দ্রস্থ কোণ যেটা উৎপন্ন হলো সেটা তার সম্মুখ বৃত্তচাপের দৈর্ঘ্যের সাথে সমানুপাতি হয়। একদম স্বাভাবিক। আমি যেটা বলতে চাইছি, এই যে 1 রেডিয়ান লিখলাম, এটা কি সমানুপাতে হবে সম্মুখ যে বৃত্তচাপের দৈর্ঘ্য এ বি আর্কের দৈর্ঘ্যের সাথে? বলছে স্যার একেবারে হবে, কারণ এ বি আর্কের দৈর্ঘ্যের উপরই তো ডিপেন্ড করছে 1 রেডিয়ানটার মান বাড়বে না কমবে। যদি এই আর্কের দৈর্ঘ্যটা আরও বৃদ্ধি পায় তাহলে এই 1 রেডিয়ানটার 1 রেডিয়ান থাকবে না, বৃদ্ধি পেতে থাকবে। আর যদি এই বৃত্তচাপটা দৈর্ঘ্য কম হতে থাকে তাহলে এই 1 রেডিয়ানটাও ধীরে ধীরে কমতে থাকবে। তাই আমাদের খুব ভালো করে জেনে রাখতে হবে যে বৃত্তীয় পদ্ধতিতে এখানে যে সম্মুখ কোণটা উৎপন্ন হয় কোনো বৃত্তচাপের দরুন, সেই কোণটা সর্বদা বৃত্তচাপের দৈর্ঘ্যের সাথে সমানুপাতি হয়। হ্যাঁ, পরে লিখে দিচ্ছি। আমি জানতে চাইছিলাম যে এক সমকোণ মানে কত রেডিয়ান? ঠিক তো? ষষ্ঠিক পদ্ধতিতে তো জানলাম যে এক সমকোণ মানে 90 ডিগ্রি, শতক পদ্ধতিতে জানলাম এক সমকোণ মানে 100 গ্রেড। এবার বৃত্তীয় পদ্ধতি থেকে আমাকে জানতে হবে না যে এক সমকোণ মানে কত রেডিয়ান? তো চলো ওটা বের করা যাক। একটু দেখো তো, এখান থেকে বললাম যে 1 রেডিয়ানটা সমানুপাতি হচ্ছে এবি বৃত্তচাপের সাথে সমানুপাতি। ঠিক আছে, তার মানে তো আমি বলতে পারি যে 1 রেডিয়ান, চলো আর রেডিয়ান লিখছে না, 1-এর মাথায় সি লিখে দিচ্ছে। তাহলে 1 রেডিয়ান নিশ্চয়ই সমানুপাতি হচ্ছে, এখানে বৃত্তচাপের দৈর্ঘ্য হচ্ছে সেটা হচ্ছে আর দৈর্ঘ্যেরই তো বৃত্তচাপ নেওয়া হয়েছিল। এবার একটু বুঝে দেখো, পুরো যদি অ্যাঙ্গেলটা নিয়ে নিই, একটা বৃত্তের কেন্দ্রস্থ মোট কোণটা কত? তুমি বলবে স্যার 360 ডিগ্রি। একটু বুঝে দেখো, একটা বৃত্তের কেন্দ্রস্থ পুরো কোণটা কত হয়? তুমি বলবে স্যার 360 ডিগ্রি বা 4 সমকোণ। ঠিক না? তো 4 সমকোণ মানে কি আমি বলবো 4 সমকোণ যে পুরো কোণটা নিলাম বৃত্তের,
সেটা হচ্ছে বৃত্তের পরিধির সাথে সমানুপাতি। একটা বৃত্তের পুরো পরিধিটাকে নিয়ে নিলে, অর্থাৎ বৃত্তটার পুরো বৃত্তচাপটা যদি নিয়ে নিই, তাহলে পুরো বৃত্তচাপটার দরুন বৃত্তের কেন্দ্রস্থ কোণটা কত হবে? তুমি বলবে স্যার 4 সমকোণ হবে বা 360 ডিগ্রি হবে। বলো কি বলো না? তাহলে আমি এখান থেকে বলতে পারি যে 4 সমকোণ যদি বৃত্তের ক্ষেত্রে লিখতে চাই, ওটা কি অবশ্যই সমানুপাতি হবে 2πr এর সাথে। একটা বৃত্তের ব্যাসার্ধ যদি r হয়, তাহলে তার মোট পরিধির দৈর্ঘ্য কত হয়? 2πr। আর দৈর্ঘ্যের বৃত্তচাপের জন্য 1 রেডিয়ান, তাহলে 2πr দৈর্ঘ্যের বৃত্তচাপের জন্য 4 সমকোণ। ক্লিয়ার? চলো এটাকে নাম দিচ্ছি 1 নং সমীকরণ, এটাকে নাম দিচ্ছি 2 নং সমীকরণ। 1 আর 2কে যদি ভাগ করে দিই, হ্যাঁ এখানটা করছি দেখবে, 1 / 2 করে দিলে কি হবে? তুমি বলবে স্যার 1 রেডিয়ান / 4 সমকোণ ইকুয়াল টু r/2πr হবে। একটু ভালো করে দেখো, আর কেটে গেল, এদিকে 2 এর সাথে 2 × 4 হলো। তাহলে দেখো 1 রেডিয়ান মানে আমি কত পেলাম এখান থেকে? 2/π সমকোণ। ঠিকই ঠিক নয়? দেখো এই 2টা উপরে চলে যাবে, তাহলে 1 রেডিয়ান মানে 2/π সমকোণ। তাহলে 1 সমকোণ কত? এই জায়গাটা লিখছি। অতএব 1 সমকোণ কত? দেখো 1 সমকোণ কত হয়ে যাবে? π/2 রেডিয়ান। π/2 রেডিয়ান। দেখো বুঝতে পারলে কিনা? এটা তো আমাদের টার্গেট ছিল যে 1 সমকোণ মানে সব বৃত্তীয় পদ্ধতিতে কত অ্যাঙ্গেল লিখবো বা কতটা পরিমাণ লিখবো। তাহলে 1 সমকোণ মানে কতটা পরিমাণ লেখা হয়ে গেল এখানে? π/2 রেডিয়ান। এই যে তুমি 1 রেডিয়ান সমান 2/π সমকোণ পেলে, এটার একটা বিশেষ বৈশিষ্ট্য আছে। কি বৈশিষ্ট্য? বলছে 1 রেডিয়ান মানে 2/π সমকোণ। 2 একটা ধ্রুবক রাশি, পাইও একটা ধ্রুবক রাশি, তাই 1 রেডিয়ানটা হচ্ছে একটা ধ্রুবক কোণ। তাহলে কি আমি এখান থেকে বলতে পারি যে 1 রেডিয়ান হচ্ছে একটি ধ্রুবক কোণ? ঠিক ঠিক নয়? ধ্রুবক কোণ মানে একটা সংখ্যা। যখন তুমি 1 রেডিয়ান কোথাও বের করবে, তুমি একটা সংখ্যাই পাবে। ঠিক আছে? তাহলে এখানে বলে দিলাম, একটু উপরে লিখছি চলে জায়গাটায়। কি বলবো? এখানটা লিখ, 1 রেডিয়ান সমান ধ্রুবক কোণ। এটা একটু মাথায় রাখবে যে 1 রেডিয়ান সর্বদা একটি ধ্রুবক কোণ হয়। তো ভালো করে পজ করে নোট করো। আমি একটা সিম্পল আর একটা দুটো ফর্মুলা লেখাই। ওকে, এটাই ছিল আমাদের জন্য ইম্পর্টেন্ট খুবই, এই বৃত্তীয় পদ্ধতিটা। এবার 3টে পদ্ধতির মধ্যে আমি সম্পর্ক তোমাকে লেখাবো। তার আগে একটা দুটো কথা বলে দিই একটু। একটা বৃত্ত আছে মনে করো, আর ব্যাসার্ধের বৃত্ত, আর ব্যাসার্ধের বৃত্ত। আর ব্যাসার্ধের বৃত্তে এস দৈর্ঘ্যের বৃত্তচাপ যদি সম্মুখ কেন্দ্রে থিটা কোণ উৎপন্ন করে, তাহলে তাদের মধ্যে পারস্পরিক সম্পর্ক কি? ভালো করে শুনবে। আর ব্যাসার্ধের বৃত্তে এস দৈর্ঘ্যের বৃত্তচাপ, ভালো করে দেখো, এখানে বৃত্তচাপ মানে আমি এখান থেকে এখানের আর্কটার কথা বলছি, নাম দিচ্ছি মনে করো এবি আর্ক। মনে করো আমি নাম দিলাম এবি। তাহলে এবি বৃত্তচাপটি তার সম্মুখে কত কোণ উৎপন্ন করেছে? থিটা। তাহলে এদের মধ্যে পারস্পরিক সম্পর্ক হচ্ছে এস = r × থিটা। তোমাকে যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে থিটা অলওয়েজ ইন রেডিয়ান। থিটাকে রেডিয়ানে থাকতে হবে, তবেই এস = r থিটা অ্যাপ্লিকেবল। আবার বলছি, এস = r থিটা সবাই মুখস্থ রাখে, কিন্তু অনেকে মনে রাখতেই চায় না যে থিটাটা কিসে থাকে। থিটা ইন রেডিয়ান, এটা তোমাকে মনে রাখতেই হবে। এইটুকুটা না মনে রাখতে পারলে কিন্তু মুশকিল। ঠিক, ভালো করে এটাকে নোট করবে। এস = r থিটার ক্ষেত্রে
থিটা মাস্ট বি ইন রেডিয়ান, নইলে কিন্তু গণ্ডগোল হয়ে যাবে। এই বৃত্তচাপটার দৈর্ঘ্য সমান বৃত্তের ব্যাসার্ধ ইন্টু এই কোণটার রেডিয়ানের সাথে গুণফলের সমান হয়। ঠিক? ইনকেস তোমাকে ধরো কেউ এরকম বললো, আচ্ছা এখান থেকে আরও একটা কথা বলতে পারি যে থিটাটা সমানুপাতি হবে এসের সাথে, হবে কি হবে না? আমরা তো একটু পড়লাম বৃত্ত পদ্ধতিতে যে কোনো বৃত্তচাপ যদি তার সম্মুখে কেন্দ্রে থিটা কোণ উৎপন্ন করে তাহলে সেই কোণটা অবশ্যই বৃত্তচাপের দৈর্ঘ্যের সাথে সমানুপাতি হবে। তো আমাকে এই দুটো তো অবশ্যই মনে রাখতে হবে, এই দুটো তো আমাকে অবশ্যই মনে রাখতে হবে। অনেক অঙ্ক হবে এখান থেকে। আচ্ছা, ভুল কোনটা? তোমাকে কেউ হয়তো বললো একটা ছোট্ট ছবি দিয়ে, আর ব্যাসার্ধের, মনে করো এটা হচ্ছে তোমার, ঠিক আছে চলো আর ব্যাসার্ধের একটা বৃত্ত, সামনে মনে করো এস দৈর্ঘ্যের একটা বৃত্তচাপ আছে, আর এইখানে মনে করো বলে দিয়েছে 30 ডিগ্রি দিয়ে বলছে বলো এদের মধ্যে সম্পর্ক কি? তা তুমি কি না বুঝে এটা লিখে দেবে সঙ্গে সঙ্গে যে এস ইকুয়াল টু তো আর থিটা হয়, তাহলে কি তুমি বলবে আর ইন্টু 30? একদম না, এ ভুল হয়ে গেল। সঙ্গে সঙ্গে এই রাশি কি হয়ে গেল তোমার? অ্যান্সার ভুল। কারণ আমাকে 30 ডিগ্রিকে আগে রেডিয়ানে লিখতে হবে। 30 ডিগ্রিকে আগে আমাকে রেডিয়ানে যদি না লিখি আমি, তাহলে এটা পুরোপুরি ভুল। তো ডিগ্রিকে রেডিয়ানে কনভার্ট করব, কনভার্ট করার পর তারপরে লিখবো এস ইকুয়াল টু আর ইন্টু থিটা। এবার তোমার মনে প্রশ্ন আসবে যে স্যার কনভার্ট কী করে করব? তাহলে চলো 3টি একক পদ্ধতির মধ্যে পারস্পরিক সম্পর্কটা আমি লিখে দিই। এটা হয়ে গেলে তুমি কনভার্ট করতে শিখে যাবে। ওকে, তাহলে মুছে দিলাম এটা। আশা করছি এই দুটো তোমার মনে থাকবে। এটা একদম করবে না এরকম। এই অঙ্কটাতে আমি আসছি এখনই। চলো আগে কনভার্সনটা লিখে দিই। 3টি একক পদ্ধতির মধ্যে পারস্পরিক সম্পর্ক, তোমরা হেডিং দাও। 3টি একক পদ্ধতির মধ্যে পারস্পরিক সম্পর্ক। আমরা কি জানলাম? এক সমকোণ মানে আমরা যা যা জানলাম একটু লিখি। ডিগ্রিতে বললে বা ষষ্ঠিক পদ্ধতিতে বললে 90 ডিগ্রি হয়। এক সমকোণ সমান, যদি আমরা শতক পদ্ধতি বলি তাহলে তুমি বলবে স্যার 100 গ্রেড হয় কি হয় না? আর যদি বৃত্তীয় পদ্ধতি বলি সার্কুলার সিস্টেমে, তাহলে এক সমকোণ সমান π/2 রেডিয়ান হয়। দেখো এই 3টে তো শিখলাম। এবার দেখো এই 3জনের মধ্যে সম্পর্ক মনে রাখার উপায় কি? একটা কোণের পরিমাপ, কোনো কোণের পরিমাপ যদি ডিগ্রিতে ডি হয়, শতকীয় পদ্ধতিতে যদি জি হয় গ্রেড, আর যদি রেডিয়ান পদ্ধতিতে বা বৃত্তীয় পদ্ধতিতে আর রেডিয়ান হয়, তাহলে এদের মধ্যে পারস্পরিক সম্পর্ক হচ্ছে এটাই যে ডিগ্রির নিচে আমি লিখবো 90 d/90 ইকুয়াল টু গ্রেডের নিচে লিখবো g/100 ইকুয়াল টু রেডিয়ানের নিচে লিখবো π/2। দেখো মনে রাখার উপায় বলছি। ডিগ্রি পদ্ধতিতে ডিগ্রি তো তুমি লিখলেই, কিন্তু যেহেতু তোমার শতকীয় পদ্ধতি, এটা শতকীয় পদ্ধতিতে এক সমকোণকে 90 ভাগে ভাঙা হয়, তাই ডিগ্রির নিচে আমি 90 লিখে দেবো। তারপরে দেখো এটা হচ্ছে তোমার এটা ষষ্ঠিক পদ্ধতি ছিল। ষষ্ঠিক পদ্ধতিতে তোমার যেহেতু এক সমকোণকে 90 ভাগে ভাঙা হয়, তাই আমি ডিগ্রির নিচে 90 লিখব। তারপর দেখো এটা হচ্ছে তোমার শতকীয় পদ্ধতি। শতকীয় পদ্ধতিতে এক সমকোণকে 100 ভাগে ভাঙা হয়, তাই আমি জি এর নিচে 100 লিখে দেবো। আর বৃত্তীয় পদ্ধতিতে তুমি জানো ভালো করেই যে এক সমকোণ মানে π/2 রেডিয়ান, তাই আর এর নিচে বা এই যে রেডিয়ানের নিচে π/2 লিখে দেবো। এটাই হচ্ছে তোমার 3টি পদ্ধতির মধ্যে পারস্পরিক সম্পর্ক। হ্যাঁ, তোমাকে মিডলেটা লাগবে না, এটা তো সিলেবাসে নেই। তাহলে তোমাকে এই দুটোকেই বেশি ব্যবহার করতে হবে। ওই দুটোকেই যদি বেশি ব্যবহার করি তাহলে কি লিখতে পারি? মনে করো আমি ষষ্ঠিক পদ্ধতি আর বৃত্তীয় পদ্ধতির মধ্যে সম্পর্ক চাই, তাহলে তুমি বলবে স্যার d/90 ইকুয়াল টু r/π/2 হয়। একটু যদি সাজিয়ে লিখি, তাহলে d/90 ইকুয়াল টু 2r/π হবে। হ্যাঁ, আর মানে ব্যাসার্ধ নয়, আর মানে রেডিয়ান পদ্ধতিতে আমি মানটা নিয়েছি কোণের। তাহলে এখান থেকে কি পাচ্ছি? ডিগ্রি সমান, দেখো 90টা কোনাকুনি গুণ হয়ে যাবে,
180/পাই ইন্টু রেডিয়ান হবে। তাহলে তোমাকে যদি কেউ রেডিয়ানে মান দিয়ে থাকে, তাকে ডিগ্রিতে কনভার্ট করতে গেলে তার সাথে 180/পাই গুণ করতে হবে। আর আমি যদি উল্টোটা বলি যে রেডিয়ান সমান তাহলে কত হবে, তুমি বলবে স্যার পাই/180 সাথে গুণ করবো তার ডিগ্রির মানটাকে। দেখো বুঝতে পারলে কি না? ডিগ্রিতে মান যদি দেওয়া থাকে তাহলে তাকে রেডিয়ানে কনভার্ট করার জন্য সেই মানটার সাথে কত গুণ করব, পাই/180। ক্লিয়ার? এই পার্টটা আশা করছি ক্লিয়ার হয়েছে। এখনই আমি অ্যান্সার এক্সাম্পলটা নেবো, তাহলেই বুঝে যাবে। এখানে এসো, যে অঙ্কটা আমি ভুল বলছিলাম এখনই, এই যে এই কোশ্চেনটাতে কী ছিল, এখানে S=R/30 তো হবে না, প্রথম কথা, এটা তো তুমি জেনেই গেছো। তাহলে তোমার প্রথম কাজ কি, 30 ডিগ্রিকে আগে রেডিয়ানে কনভার্ট করা? বলবে হ্যাঁ স্যার। তো আমি জানতে চাইছি, এখানে দেখো ভালো করে, 30 ডিগ্রি তার মানে কি তোমাকে ডি এর মানটা দেওয়া আছে, ডি সমান 30 ডিগ্রি, দেখো ভালো করে। তাহলে 30 ডিগ্রি মানে কত রেডিয়ান? তুমি বলবে স্যার 30 ডিগ্রি মানে আমাকে পাই/180 গুণ করতে হবে 30-র সাথে। দেখো ভালো করে, ডি মানে 30, এখানে চলো এখানে ডিগ্রিটা হাঁটিয়ে দিলাম। তাহলে 30 ডিগ্রি মানে এত রেডিয়ান হয়ে যাবে কি যাবে না? দেখো এই তো লেখা আছে, কোথায় গেল, এই যে রেডিয়ানে যদি কনভার্ট করতে হয় 30 ডিগ্রিকে, তাহলে তুমি বলবে স্যার পাই/180 গুণ করবো। ক্লিয়ার? রেডিয়ানের মানটাই তো চাই, তাহলে রেডিয়ানের মানটাতে যদি বের করতে চাই তাহলে 30 ডিগ্রিকে কততে গুণ করবো? তুমি বলবে স্যার পাই/180 গুণ করবো। তাই দেখো পাই/180 ইন্টু ডি, তাহলে পাই/180 ইন্টু ডি তো করেছি, কাটাকাটি হবে 36, তাহলে দেখো হয়ে গেল পাই/6 রেডিয়ান। ফার্স্ট পার্টটা আশা করছি বুঝে গেছো। আর ডিগ্রি রেডিয়ান কনভার্সন তোমরা অলরেডি 9-10-এ হয়তো শিখেছো। ঠিক, টপিকে আসি। তাহলে কি আমি জেনে গেলাম যে 30 ডিগ্রি মানে পাই/6 রেডিয়ান? আর তাই যদি হয়, এবার লিখবো অতএব S=R থিটা। আর মানে আরই রইল, কিন্তু থিটার মানটা কত এখানে দেখো, পাই/6। দেখো এসের আমি দৈর্ঘ্য পেয়ে যাবো। আমরা তো জানি যে এক রেডিয়ান হচ্ছে একটা ধ্রুবক সংখ্যা, তাহলে পাই/6 রেডিয়ান একটা ধ্রুবক সংখ্যাই হবে বা ধ্রুবক কোণ হবে। তাই পাই/6-এর এখানে রেডিয়ান চিহ্নটা দেবো না, শুধু মানটুকু নিয়ে এখানে পুট করে দেবো। তাহলে দেখো আলটিমেট হয়ে গেল R পাই/6। ক্লিয়ার? এস বৃত্তচাপটির দৈর্ঘ্য কত? R পাই/6 একক। তুমি সেমিতে মিটারে যা দেওয়া থাকবে কোশ্চেনে সেই অনুযায়ী বের করবে, এটা একদম ভুলবে না। যদি রেডিয়ান দেওয়া থাকে তাহলে ডিগ্রি বের করার জন্য 180/পাই দিয়ে রেডিয়ানকে গুণ করব। আর যদি ডিগ্রি দেওয়া থাকে, রেডিয়ানে মানটা বের করার জন্য ডিগ্রিকে পাই/180 দিয়ে গুণ করব। ক্লিয়ার? এই দুটো তোমাকে কনভার্সন মনে রাখতেই হবে, তুমি এটা মনে না রাখলেও চলবে, আমার তো এটাই চাই বেশি। ওকে, পজ করে তাহলে নোট করো, চলে যাচ্ছে আমি নেক্সট টপিকে। এবার আমাদের ফার্স্ট চ্যাপ্টারে কিছু অঙ্ক করার জন্য আমাদের কিছু কিছু অঙ্কতে একটা কনসেপ্ট লাগবে, একটা বা দুটো। তো সেই ছোটো ছোটো কনসেপ্টটা আমি একটু আলোচনা করে দিই। যেমন কোনো বহুভুজের বাহু সংখ্যা যদি n হয়, তাহলে তার অন্তস্থ কোণগুলির মোট সমষ্টি কত হবে? যেমন একটা সিম্পল নিয়ে আলোচনা করি। ত্রিভুজ ABC, আচ্ছা মনে করো একটা চতুর্ভুজ নিলাম যে কোনো, 2 নম্বর ABCD। আমি বলছি বলো তো এই ত্রিভুজের অন্তস্থ কোণগুলির মোট সমষ্টি কত হবে? তো যে কত বলে দেবে স্যার অন্তস্থ কোণগুলির সমষ্টি তো 180 ডিগ্রি হয়। অন্তস্থ কোণ মানে কি, এই কোণটা আর এই কোণটা, তাহলে অ্যাঙ্গেল A + B + C কত হয়ে যাবে? 180 ডিগ্রি। তো অন্তস্থ কোণগুলির সমষ্টি এখানে লিখছি একবার, অন্তস্থ কোণগুলির সমষ্টি কত হয়? তুমি বলবো স্যার 180 ডিগ্রি। ঠিক নয়? আচ্ছা চতুর্ভুজে এসো, চতুর্ভুজে অন্তস্থ কোণগুলির সমষ্টি কত হয়?
বলবে স্যার এটাও তো আমরা জানি। কত হয়? তুমি বলবে স্যার 360 ডিগ্রি হয়। হয় কি হয় না? তাই যদি হলো, এবার যদি আমি তোমাকে জিজ্ঞেস করি যে পঞ্চভুজের কত হয়, ষড়ভুজের কত হয়, বা তোমাকে আমি এমন একটা বহুভুজ বললাম যার বাহু সংখ্যা মনে করো 13টি আছে বা 14টি আছে, তাহলে বাহুর সংখ্যা যদি বাড়তে থাকে তখন তো আর কাউন্ট করা সম্ভব হবে না। তো এইগুলোকে একটা বিশেষ কোনো নির্দিষ্ট ফর্মুলার মাধ্যমে বের করা হয়? বলবে হ্যাঁ স্যার, এইগুলো নিশ্চয়ই একটা বিশেষ ফর্মুলার সাহায্যে বের করা হচ্ছে। তো চলো সেই ফর্মুলাটা লিখছি আমি এখানে, একবার ডাইরেক্ট লিখছি এবারে। অতএব n সংখ্যক বাহু বিশিষ্ট বহুভুজের অন্তঃকোণগুলির সমষ্টি হবে কত? ফর্মুলাটা দেখে রাখো। বলছে 2n - 4 × 90 ডিগ্রি। 2n - 4 × 90 ডিগ্রি, এটা হচ্ছে তোমার ফর্মুলা। যতগুলোই তোমার বহুভুজের বাহু সংখ্যা বলে দিক না কেন, তুমি সঙ্গে সঙ্গে তার অন্তঃস্থ কোণগুলির বা অন্তঃকোণগুলির মোট সমষ্টি ইমিডিয়েট বের করতে পারবে। দেখি তো, চলো তো ত্রিভুজের ক্ষেত্রে এটা সত্যি হয় কিনা। বলো ত্রিভুজের ক্ষেত্রে বাহু সংখ্যা কটি? বলবে স্যার এর মান তো 3। ত্রিভুজের ক্ষেত্রে এর মান 3, তাহলে কোণগুলো কত কত পেয়ে যাবো? 2n - 4 × 90 ডিগ্রি করা যাক। তাহলে তুমি বলবে স্যার 2 × 3 - 4 × 90 ডিগ্রি। তো 6 থেকে 4 বাদ দিলে 2 × 90, দেখো 180 ডিগ্রি বেরিয়ে গেল। হ্যাঁ, চতুর্ভুজের ক্ষেত্রে কি হয়? তুই বলবে স্যার n এর মান 4 হয়, তাহলে 2n - 4 × 90 ডিগ্রি করলে কি 360 ডিগ্রি হচ্ছে? 4 বছর এখানে, 4 দুগুণে 8, 8 - 4 × 90 ডিগ্রি। 8 থেকে 4 বাজারে 4 হয়, 4 আর 90, 4 9 36, 360 ডিগ্রি, দেখো মিলে গেল। তো আমাদেরকে এই ফর্মুলাটা মনে রাখতে হবে যে একটি বহুভুজের বাহু সংখ্যা যদি n হয়, তাহলে তার অন্তঃস্থ কোণগুলির মোট সমষ্টি কত হবে? 2n - 4 × 90 ডিগ্রি। এটা নোট করবে বস করে। ওকে, আচ্ছা, আর একটা লাস্ট তোমাদেরকে জানিয়ে রাখি, এটা তোমরা ডেডিকেটলি একটা চ্যাপ্টারে পড়বে। সেটা কি? সমান্তর প্রগতি আর গুণোত্তর প্রগতি। আমাদের অঙ্ক করতে গিয়ে লাগবে এগুলো। সমান্তর প্রগতিকে বলা হয় এরিথমেটিক প্রোগ্রেশন, তাই আমি একে লিখবো ARP, এরিথমেটিক প্রোগ্রেশনের শর্ট ফর্ম। আর এটা হচ্ছে গুণোত্তর প্রগতি, খুব কাজে লাগবে। সমান্তর প্রগতি, গুণোত্তর প্রগতির আমাদের বীজগণিতের চ্যাপ্টার একটা বড়, সেমিস্টার 2-তে আছে তোমাদের। আচ্ছা, গুণোত্তর প্রগতির ইংলিশ জিওমেট্রিক প্রোগ্রেশন, তাই আমি একে লিখবো GRP। আরও একটা হয় প্রগতি, হারমোনিক প্রোগ্রেশন বা বিপরীত প্রগতি, ওটা তোমাদের সিলেবাসে নেই। কি এই দুটো কি? বলছে 2 বা ততোধিক সংখ্যা যদি পরপর শ্রেণীতে তুমি লিখে দাও, তাহলে তারা যদি একটা নির্দিষ্ট নিয়ম মেনে ওই শ্রেণীটা তৈরি করে, সেই নির্দিষ্ট নিয়মটা হয় তোমার সমান্তর প্রগতি হতে পারে বা গুণোত্তর প্রগতি হতে পারে, অন্যান্য নিয়মও হতে পারে। কিন্তু আমি বলছি যদি সমান্তর প্রগতি হয় সেই নির্দিষ্ট নিয়মটা, তাহলে সেখানে নিশ্চয়ই একটা নির্দিষ্ট সংখ্যাকে যোগ বা বিয়োগ করে তোমার শ্রেণীটা বানানো হয়েছে। ক্লিয়ার? ফার্স্ট পার্টটা আশা করছি তুমি বুঝতে পারছো যে সমান্তর প্রগতি মানে কি। চলো আমি উদাহরণ নেব। যেমন ধরো আমি সংখ্যা লিখলাম কয়েকটা, প্রথমে লিখলাম 2, তারপরে লিখলাম 5, তারপরে লিখলাম 8, তারপরে লিখলাম 11। বলো তো এই 4টে সংখ্যা যে পরপর লিখেছি, এদের মধ্যে কি কোনো নির্দিষ্ট নিয়ম তুমি দেখতে পাচ্ছ? বলবে হ্যাঁ স্যার দেখতে পাচ্ছি। 2 থেকে যে 5 আপনি লিখেছেন 2 এর সাথে 3 যোগ করে, 5-এর পরে যে আপনি 8 লিখেছিলেন 5-এর সাথে 3 যোগ করে,
আর 8-এর পরে যে 11 লেখা হয়েছে 8-এর সাথে 3 যোগ করে, তাহলে দেখো তো প্রত্যেকটা পদের পরবর্তী পদটা একটা নির্দিষ্ট নিয়মের মেনে চলছে কি না, একটা নির্দিষ্ট নিয়ম মেনে চলছে কি চলছে না। আর সেই নির্দিষ্ট নিয়মটা কি যোগ, এখানে দেখো 2-এর সাথে 3 যোগ করে 5 পেয়েছি, 5-এর সাথে 3 যোগ করে 8 পেয়েছি, 8-এর সাথে 3 যোগ করে 11 পেয়েছি। ঠিক, তাহলে আমি বলে দেবো এই যে 2, 5, 8, 11 এরা কিসে আছে, সমান্তর প্রগতিতে আছে বা এপিতে আছে। ক্লিয়ার? অতএব 2, 5, 8, 11 সমান্তর প্রগতিভুক্ত। একেবারে বেসিকটুকু বলবো, এটা সম্বন্ধে ডিটেল আমরা ওই চ্যাপ্টারে গিয়েই পড়ব। এটা একবারে বেসিক। বলছে এই যে নির্দিষ্ট সংখ্যাটাকে তুমি যোগ করে 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 পরবর্তী সংখ্যাগুলো যে পেলে, এই নির্দিষ্ট সংখ্যাটিকে বলা হবে সাধারণ অন্তর। সাধারণ অন্তর, যেখানে সাধারণ অন্তরটা কত, কমন ডিফারেন্স বলে এটাকে, আর একে ডি হাতের ডি নামক চিহ্ন দিয়ে তোমার করা হয়, ছোট হাতের ডি দিয়ে। তো ছোট হাতের ডি এটা কত, 3। সাধারণ অন্তরের মান হচ্ছে ডি, তার মান হচ্ছে 3। ক্লিয়ার? আর একটা যদি উদাহরণ নিই, মনে করো প্রথমে আমি লিখলাম, এটা ছিল এক্সাম্পল 1, তারপর আমি আসছি আলটিমেটে, মনে করো এক্সাম্পল 2 লিখবো। এবার আর একটা এক্সাম্পল নিচ্ছি নাও। প্রথমে মনে করো -4, তারপরে মনে করো -7, তারপরে -10, এই তিনটে আছে মনে করো। বলো এবারে কি ঘটনা ঘটছে, -4-এর পরবর্তী সংখ্যা -7, -7-এর পরবর্তী সংখ্যা -10, এরা এলো কি করে? কিছু নির্দিষ্ট নিয়মে এসেছে, আর নিয়মটা খুঁজতে গিয়ে আমি পেলাম যে -4-এর সাথে 3 বিয়োগ করতেই -7 পেয়ে গেলাম, -7-এর সাথে আরও 3 বিয়োগ করতেই আমি -10 পেয়ে গেলাম। তাহলে আমরা বলে দেবো যে -4, -7, -10 এরা কিসে আছে, এপিতে আছে, অ্যারিথমেটিক প্রোগ্রেশনে আছে বা সমান্তর প্রগতিতে আছে। যেখানে কমন ডিফারেন্স বা সাধারণ অন্তর কত, তুমি বলবে স্যার -3। দেখো সাধারণ অন্তর তো -3, 4-এর সাথে -3 যোগ করেই তো তুমি পেয়েছো, ঠিক নয়? -4-এর সাথে -3 দিয়ে দিলাম, তার মানে কি -4-এর সাথে -3 যোগ করা হলো। সিমিলারলি 7, -7 থেকে -3, তাহলে এটা এলো কী করে, তুমি বলবে স্যার -7-এর সাথে -3 যোগ করে পেয়েছি, -10। তাহলে এইভাবে দেখো পরপর আসছে। কমন ডিফারেন্স বের করার নিয়ম কি বলছে, পরপর যে কোনো দুটো পদ নাও, দ্বিতীয় পদ থেকে প্রথম পদকে বিয়োগ করো, তাহলে তুমি কমন ডিফারেন্স পেয়ে যাবে। যেমন এখানে যদি আমি বলি কমন ডিফারেন্স বের করব, তাহলে আমি বলবো যে ডি সমান হচ্ছে তোমার দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ। বলবে হ্যাঁ স্যার, দ্বিতীয় পদের সাথে প্রথম পদ বিয়োগ করে দিলেই তো আমি কমন ডিফারেন্সটা পেয়ে যাব। অথবা তৃতীয় পদ থেকে দ্বিতীয় পদ বিয়োগ করলেও তো পাওয়া যাবে। হ্যাঁ, তুমি এটাও লিখতে পারো, তৃতীয় পদ থেকে দ্বিতীয় পদ। কথা হচ্ছে যদি আমি দ্বিতীয় পদ থেকে তৃতীয় পদ প্রথম পদটাকে বিয়োগ করি, দ্বিতীয় থেকে প্রথম পদকে বিয়োগ করলে কত হবে, -7 -4, তো -7 + 4 মানে দেখো -3 হয়ে গেল। সিমিলারলি তৃতীয় থেকে দ্বিতীয় পদ, তাহলে -10 -7, দেখো ঘুরিয়ে ফিরে সেই -3ই হলো। ক্লিয়ার? এখানেও দেখো দ্বিতীয় পদ থেকে প্রথম পদকে বিয়োগ করো, তাহলে 5 থেকে 2 বাদ দিলে 3ই তো হচ্ছে। অথবা তৃতীয় থেকে দ্বিতীয়কে বাদ দাও, 3ই পাবে। অথবা চতুর্থ থেকে তৃতীয় বাদ দাও, সে 3ই পাবে। কিন্তু কখনোই চতুর্থ থেকে প্রথম পদকে বিয়োগ করে দেবে না, বা চতুর্থ থেকে দ্বিতীয় পদকে বিয়োগ করে দেবে না, বা তৃতীয় থেকে প্রথম পদকে বিয়োগ করে দেবে না। তাহলে পরপর দুটো পদের মধ্যে বিয়োগ হলো কোথায়? পরপর নিতে হবে, বড় পদ থেকে ছোট পদকে বিয়োগ করতে হবে, বড় স্থান বিশিষ্ট পদ থেকে ছোট স্থান বিশিষ্ট পদকে বিয়োগ করতে হবে। ক্লিয়ার? তো এই ছিল আমাদের সমান্তর প্রগতির একেবারে বেসিক। এবার আমি একটা ফর্মুলা লেখাতে যাব সমান্তর প্রগতি থেকেই।
তুমি এটা নোট করো। দেখো তাহলে আমি যদি বলি এবার একটা চলরাশি নিয়ে বোঝাই যে এ বি আর সি এই তিনটে রাশি যদি এবিতে থাকে তাহলে এদের মধ্যে সম্পর্ক কী হবে, এটাই মেন। যে তিনটে রাশি আছে এ বি সি মনে করো বা এক্স ওয়াই জেড, এরা যদি এপিতে থাকে বা সমান্তর প্রগতিতে থাকে তাহলে ওদের মধ্যে পারস্পরিক সম্পর্ক কী। তো চলো পারস্পরিক সম্পর্কটাকে আমি বের করার চেষ্টা করি। আমরা তো জানি যে এপিতে থাকলে দ্বিতীয় পদ থেকে প্রথম পদকে বিয়োগ করলে যা পাবো, তৃতীয় পদ থেকে দ্বিতীয় পদকে বিয়োগ করলেও তাই পাবো, যাকে সাধারণ অন্তর বলে। এবার কী পাচ্ছি এখান থেকে, এই বি এদিকে চলে এলো আর সি এদিকে চলে গেল, তাহলে দেখো তো এ প্লাস সি সমান 2b হয়ে গেল কিনা, দেখো ভালো করে। মাইনাস বিকে এদিকে নিয়ে আসলে 2b হবে, বি প্লাস বি, আর মাইনাস একে ওইদিকে নিয়ে গেলে এ প্লাস সি হবে। তাই আমি ঘুরিয়ে লিখলাম এ প্লাস সি সমান 2b। এটাই হচ্ছে আমাদের সম্পর্ক। কী করে মনে রাখবে? আইদার তুমি এটাকে মনে রাখো অথবা এটাকেও মনে রাখা যায়। কি করে? এ বি সি সমান্তর প্রগতিভুক্ত, তাহলে তুমি বলবে প্রান্তদ্বয়ের যোগফল, প্রান্তদ্বয়ের পদ দুটির যোগফল ইকুয়াল টু 2 ইন্টু মিডলেরটা হয়। দেখো প্রান্ত দুটি বা প্রান্তদ্বয়ের পদের যোগফল ইকুয়াল টু 2 ইন্টু মিডলেরটা, ঠিক? আর যদি তোমার এটা মনে নাও থাকে তুমি সাধারণ অন্তর করে লিখে দাও না, তাহলেই তো বেরিয়ে যায়। ঠিক কি ঠিক নয়? একবারে বেসিকটুকু মনে রাখলেই তো হয়ে যায়। তাহলে তুমি আইদার এটাকে মনে রাখবে, এটাও তোমার একটা বেসিক বলতে পারো, এটা থেকেই তো এটা এসেছে, বা এটাও তুমি মনে রাখতে পারো। প্রান্তদ্বয়ের যোগফল ইকুয়াল টু 2 ইন্টু মিডলেরটা হয় যদি তিনটি সংখ্যা বা তিনটি পদ সমান্তর প্রগতিতে থাকে। ক্লিয়ার? আমাদের এটাই দরকার ছিল জানার। এবার আসছি আমি গুণোত্তর প্রগতিতে। বলছে দুই বা ততোধিক পদ বা রাশি যদি একটা নির্দিষ্ট নিয়মে শ্রেণীতে থাকে আর সেই নিয়মটা যদি এবার গুণ বা ভাগের হয়, তাহলে আমি বলে দেবো এই ক্ষেত্রে পদগুলি কিসে আছে? গুণোত্তর প্রগতিতে আছে। যেমন যেমন মনে করো প্রথমে আমি বললাম 16, তারপরে 8, তারপর 4, তারপরে 2, তারপরে 1। বলো তো এই যে রাশিটা লিখলাম, মানে পরপর পদগুলো লিখলাম, এরা কিসে আছে? তুমি বলবে স্যার 16 থেকে 8, 8-এর পর 4, 4-এর পর 2, 2-এর পর 1। কি ঘটনা ঘটছে এখানে? 16 থেকে যে তুমি 8 পেলে 16কে 2 দিয়ে ভাগ করেই তো। আবার দেখো 8 থেকে যে 4 পেলে 8কে 2 দিয়ে ভাগ করার পরেই, 4 থেকে যে 2 পেলে 4কে 2 দিয়ে ভাগ করার পর, আর 2-এর পরে যে 1 পেলে 2কে 2 দিয়ে ভাগ করার পর। তাহলে দেখো তো এই সংখ্যাগুলোর মধ্যে একটা নির্দিষ্ট নিয়মটা কি? 2 দিয়ে ভাগ করা হচ্ছে না। তাহলে এখানে ভাগের নিয়ম চলছে। তাহলে বলে দেবো এরা কি প্রগতিভুক্ত? জিপিতে বা গুণোত্তর প্রগতিভুক্ত। তাহলে 16, 8, 4, 2, 1 এরা কিসে আছে? দে আর ইন জিপি। আর একটা এক্সাম্পল নেই, মনে করো এটা একটা এক্সাম্পল ছিল। আর একটা এক্সাম্পল দেখো, মনে করো আমি লিখলাম প্রথমে 3, তারপর মনে করো 21, তারপর মনে করো 147, এইভাবে তিনটে সংখ্যা লিখলাম। তো বলছি বলো যে এরা কোন শ্রেণীতে আছে, এপিতে আছে না জিপিতে আছে? তাহলে তুমি দেখবে যে 3-এর পর 21 হলো, 21-এর পর 147 হলো, তাহলে তো এখানে আমি গুণ দেখতে পাচ্ছি কি পাচ্ছি না? 3-এর সাথে 7 গুণ করতে 21 পাবো, 21-এর সাথে আরও 7 যদি গুণ করে দিই দেখো 147 পেয়ে যাবো, ঠিক? তাহলে আমি বলে দেবো যে 3, 21 আর 147 কিসে আছে? গুণোত্তর প্রগতিতে আছে। জিপি মানে জিওমেট্রিক প্রোগ্রেশন, ঠিক আছে? ওকে। তো সিম্পল কথায় গুণোত্তর প্রগতিতে এই যে একটা নির্দিষ্ট সংখ্যা গুণ বা ভাগ করা হচ্ছে, এই নির্দিষ্ট সংখ্যাটারও নিশ্চয়ই কোনো নাম আছে। সমান্তর প্রগতিতে যে নির্দিষ্ট সংখ্যাটা তুমি যোগ বা বিয়োগ করতে, সেই নির্দিষ্ট সংখ্যাটাকে কি বলতে তুমি? সাধারণ অন্তর। কিন্তু গুণোত্তর প্রগতিতে এর একটা অন্যরকম নাম আছে, বলছে এটাকে বলা হয় সাধারণ অনুপাত। কি বলবো? সাধারণ অনুপাত। লিখছি এখানে সাধারণ
অনুপাত কী করে বের করব? বলছে স্যার পরপর দুটো পদ নিন, যে কোনো জায়গায় দুটো পদ নিন শ্রেণীতে, বৃহত্তম স্থান বিশিষ্ট পদকে তার আগের পদটার দিয়ে ভাগ করে দিন, তাহলে পেয়ে যাব আমি সাধারণ অনুপাত। মনে করো তুমি পঞ্চম আর ষষ্ঠ পদ নিলে, তাহলে পরপর দুটো পদ হলো, ষষ্ঠ পদকে পঞ্চম পদ দিয়ে ভাগ করো, তাহলেই পেয়ে যাবে সাধারণ অনুপাতের মান, যদি পুরো শ্রেণীটা জিপিতে থাকে। চলো একটু দেখা যায়, লেখা যাক আগে। আচ্ছা, সাধারণ অনুপাতকে এখানে আর দ্বারা ডিনোট করা হয়, ছোট হাতের আর। কি লিখবো এখানে? দ্বিতীয় পদ ডিভাইড বাই প্রথম পদ, অথবা এটাও লেখা যাবে তৃতীয় পদ ডিভাইড বাই দ্বিতীয় পদ, যে কোনো একটা করবে, ইত্যাদি, ডট 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 লিখে দিলাম, ইত্যাদি। আর তাই যদি হয়, এক্ষেত্রে দেখো তো সাধারণ অনুপাতটা কত। প্রথম ক্ষেত্রে আর এর মান জানতে চাইছি আমি, তাহলে বলবে স্যার দ্বিতীয় পদ 8, প্রথম পদ 16। দেখো দ্বিতীয় পদ ডিভাইড বাই প্রথম পদ, তাহলে 16, তাহলে কত হয়ে গেল? 1/2। হ্যাঁ, 16কে 2 দিয়ে ভাগ করা মানেই তো 1/2 দিয়ে গুণ করা, ঠিক নয়? আমি বলেছি যে 16কে 2 দিয়ে ভাগ করলাম, তাহলে 8 পেলাম, তাহলে কি আমি বলতে পারি না যে 16-র সাথে 1/2 গুণ করে 8 পেয়েছি? একই ব্যাপার তো। সিমিলারলি 8কে 2 দিয়ে ভাগ করা বলা যাহা, আর 8-এর সাথে 1/2 গুণ করা বলা তো তাহা। তাই দেখো সাধারণ অনুপাতের মান 1/2 এসেছে। তাহলে এখানে আমি ভাগ 2 লিখছি অথবা গুণ 1/2 লিখছি, তাও তো ঠিক। হ্যাঁ, প্রত্যেক ক্ষেত্রে 16 থেকে 8 পেয়েছি 1/2 গুণ করে, 8 থেকে 4 পেয়েছি 1/2 গুণ করে, 4 থেকে 2 পেয়েছি 1/2 গুণ করে, একই ব্যাপার। তুমি বলবে না স্যার ভাগ করে, একই ব্যাপার, 1/2 গুণ করা যাহা আর 2 দিয়ে ভাগ করাও তো হা। আচ্ছা, এখানে তাহলে দেখো প্রথম ক্ষেত্রে আমি আর এর মান পেয়ে গেলাম। হ্যাঁ, দ্বিতীয় পদকে প্রথম পদ দিয়ে ভাগ করে দিলাম, তুমি যে কোনো জায়গায় করতে পারো। চলো এখানে দেখো চতুর্থ পদকে তৃতীয় পদ দিয়ে ভাগ করে দেখো, তাহলে 2 ডিভাইড বাই 4, 1/2 তো হবে। আর এই ক্ষেত্রে আর কত? তৃতীয় পদকে দ্বিতীয় পদ দিয়ে ভাগ করছি, চলো তাহলে তুমি বলবে স্যার 147 ডিভাইড বাই 21। দেখো ঘুরি ফিরে এসে 7ই আসবে। অথবা দ্বিতীয় পদকে দ্বিতীয় পদকে প্রথম পদ দিয়ে ভাগ করবে, তাও দেখো 7ই পাবে। ক্লিয়ার? তো এই ছিল তোমার গুণোত্তর প্রগতির একটা বেসিক ধারণা, যে গুণোত্তর প্রগতি দেখে কি করে বুঝবো, আর সেখান থেকে সাধারণ অনুপাত কি করে বের করব, সমান্তর প্রগতি কিভাবে দেখে বুঝবো যে তারা সমান্তর প্রগতিতে আছে, এবং সেখান থেকে তাদের সাধারণ অন্তর কি করে বের করব, এই দুটো হচ্ছে বেসিক আইডিয়া। এবার গুণোত্তর প্রগতিতেও আমি এই ধরনের একটা ফর্মুলা ক্রিয়েট করার চেষ্টা করি, চলো নোট করবো এটা। ওকে, যদি এ বি সি গুণোত্তর প্রগতিতে থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা কি লিখব? চলো মনে করো তিনটে সংখ্যা আছে এ, বি আর সি, এরা এবার কিন্তু জিপিতে আছে। তাহলে কি বলবে যে স্যার এপিতে থাকলে তো সাধারণ অন্তরের নিয়ম লাগিয়ে আপনি একটা ফর্মুলা বের করেছিলেন, তাহলে এখানে কি সাধারণ অনুপাতের ফর্মুলা লাগিয়ে নিয়ম বের করব? তাহলে আমি বলবো ইয়েস। সাধারণ অনুপাতের ফর্মুলা কি? তুমি বলবে স্যার বি বাই এ করলে যা পাবো, সি বাই বি করলেও তাই পাবো। দেখো দ্বিতীয় পদকে প্রথম পদ দিয়ে ভাগ করলে যা পাবো, তৃতীয় পদকে দ্বিতীয় পদ দিয়ে ভাগ করলেও তাই পাবো, তাকে তো আর বলে, ঠিক? তাহলে দেখো এখান থেকে আমাদের ফর্মুলা হয়ে গেল কি, বি স্কোয়ার ইকুয়াল টু এসি, বা একে যদি আমি ঘুরিয়ে লিখি এসি সমান বি স্কোয়ার। তো এটাও তুমি ডাইরেক্ট মুখস্থ রাখতে পারো, অথবা এই বেসিকটাকে ইউজ করেও জিনিসটাকে আনতে পারো, যেটা তোমার ইচ্ছে। হ্যাঁ, মনে রাখার উপায় কি, যে এ বি সি যদি গুণোত্তর প্রগতিতে থাকে, তাহলে প্রান্তদ্বয়ের গুণফল ইকুয়াল টু মাঝেরটার স্কোয়ার হয়। প্রান্তদ্বয়ের গুণফল ইকুয়াল টু মিডিল পদটার স্কোয়ার হয়। দেখো হয়েছে তো, প্রান্তদ্বয়ের গুণফল মানে এসি ইকুয়াল টু মিডিলটার স্কোয়ার মানে বি স্কোয়ার। আর এপিতে থাকলে কি হয়, প্রান্তদ্বয়ের যোগফল, প্রান্তদ্বয়ের পদ দুটির যোগফল ইকুয়াল টু 2 ইন্টু মাঝেরটা হয়। ক্লিয়ার? এই দুটো যদি মনে রাখতে পারো খুব বেটার, তোমার অঙ্ক করতে গিয়ে খুব তাড়াতাড়ি সলভ হবে। তো নোট করো ভালো করে। এই ছিল আমাদের থিওরি। এই চ্যাপ্টার থেকে আর কোনো থিওরি নেই আপাতত। ওকে।
খুব ভালো করে থিওরিগুলোকে খাতায় নোট করবে এবং সেগুলোকে মাঝে মাঝে রিভিশন করবে। চলো আমরা কিছু এমসিকিউ নিই, তাহলে তোমাদের অঙ্কগুলো ক্লিয়ার হবে। আমি বই থেকে পরপর কয়েকটা এমসিকিউ আছে করে নিই। ফার্স্ট কোশ্চেন পড়ছি, দেখবে। বলছে রেডিয়ান একটি এ কোণের মৌলিক একক, বি বলেছে ষষ্ঠিক কোণ, সি বলেছে সমকোণ, আর ডি বলেছে যৌগিক কোণ। তো আমরা তখন পড়লাম যে রেডিয়ান হচ্ছে কোণের একটি মৌলিক একক। কোণ পরিমাপের পদ্ধতি তো বৃত্তীয় পদ্ধতি, তাহলে অপশান এ হয়ে গেল কারেক্ট। দুয়ের দাগ কী বলেছে? কোনো একটি ঘড়িতে যখন 3টে বাজে তখন কাঁটা দুটির মধ্যবর্তী কোণের মান, দেখো এ বি সি ডি চারটেতেই তোমাকে রেডিয়ানে দিয়ে দিয়েছে, তাহলে কেমন কেমন হবে? ঘড়িতে 3টে বাজা মানে কি? নিশ্চয়ই 12 ঘরে থাকবে তোমার বড় কাঁটাটা, আর ছোট কাঁটাটা থাকবে 3-এর ঘরে, এটাকে 3টে বাজা বলে। তাহলে কাঁটা দুটির মধ্যবর্তী কোণ ভালো করে দেখো, 1 সমকোণ না? আর 1 সমকোণ মানে কত হয়? π/2 রেডিয়ান। তো π/2 রেডিয়ান কোথায় আছে? অপশান বি। দেখো অপশান বি কারেক্ট হয়ে গেল, π/2 রেডিয়ান। সিম্পল কোশ্চেন এগুলো, এই ধরনেরই কোশ্চেন তুমি দেখতে পাবে পরীক্ষায়। যদি কোনো একটি সমকোণী ত্রিভুজের কোণগুলি সমান্তর প্রগতিতে থাকে তবে ক্ষুদ্রতম কোণের মান, দেখো একটা ভালো কোশ্চেন, এটা মুছে দিলাম। 3 নম্বর কোশ্চেনটা দেখবে। বলছে একটি সমকোণী ত্রিভুজের কোণগুলি সমান্তর প্রগতিতে থাকে। আচ্ছা, এবিসি একটা সমকোণী ত্রিভুজ নিলাম, একটু বুঝে বলো তো, এই বি কোণটা তো 90 ডিগ্রি সবাই জানে। এই বি কোণটা 90 ডিগ্রি সবাই জানে কি জানে না? একদম ঠিক। আচ্ছা চলো মনে করো সি কোণটাকে আমি থিটা বললাম, তাহলে কি এ কোণটা 90 - থিটা হবে? এই কোণটা 90 ডিগ্রি মাইনাস থিটা হবে। একটা সমকোণী ত্রিভুজের একটা কোণ সমকোণ হয় আর বাকি দুটি কোণের সমষ্টি 90 ডিগ্রি হয়, কারণ টোটাল 180 ডিগ্রি হতে হবে। তাহলে এটা 90 ডিগ্রি হলে এটা যদি থিটা ধরি তাহলে এই কোণটা 90 - থিটা হবে। দেখো এতটুকু ক্লিয়ার কিনা? এবার বলেছে এই কোণ 3টি এপিতে আছে, একটু বুঝে বলো, সমান্তর প্রগতিভুক্ত যদি কোনো কোণ হয় তাহলে একটা নির্দিষ্ট সংখ্যাকে যোগ করে করে পরবর্তী সংখ্যা পাওয়া যায়। তাহলে তুমি কি বলবে যে ক্রমাগত কোণের ক্ষেত্রে কোণ ধীরে ধীরে বাড়তে থাকবে যদি আমি ছোট থেকে বড় আকারে প্রগতিটাকে লিখি? অথবা যদি বড় থেকে ছোট আকারে লিখি, যদি আমি বড় থেকে ছোট আকারে লিখি তাহলে কোণের মান ধীরে ধীরে কমবে, যে কোনো একটা। তো আমি বলছি যে সব থেকে ছোট কোণ হচ্ছে এটা, তার থেকে একটু বড় কোণ নিশ্চয়ই 90 - থিটা হবে, আর সবার বড় কোণ দেখো তো ভালো করে 90 ডিগ্রি হবে কিনা এই পুরো ত্রিভুজটাতে। যদি আমি এই কোণটাকে ছোট বলে ধরি তাহলে নিশ্চয়ই তার থেকে একটু বড় কোণটা 90 - থিটাটা হবে, আর সব থেকে বড় কোণ তো 90 ডিগ্রি হয় একটা সমকোণী ত্রিভুজের, তা সবার বড়টা লাস্টে থাকবেই থাকবে না। এবার বলো এরা 3জন অ্যাজ পার কোশ্চেন এপিতে আছে কি নেই? আর এপিতে থাকা 2 বা ততোধিক পদ, তার ক্ষেত্রে কি হয়? এই 3টে পদের ক্ষেত্রে কি হয়? প্রান্তদ্বয়ের যোগফল = 2 × মাঝেরটা হয়। তাহলে লিখবো পরের লাইনেই যে থিটা প্লাস 90 ডিগ্রি = 2 × মাঝেরটা। আমাকে থিটার মানটা বের করতে হবে, চলো বের করা যাক। থিটা প্লাস 90 ডিগ্রি 2 × 90 করলে 180 ডিগ্রি হবে, -2 থিটা। 2 থিটা এদিকে আসলে হয়ে যাবে 3 থিটা। 3 থিটা = 90, যদি 180 থেকে বাদ দিয়ে হয়ে যাবে 90 ডিগ্রি। তাহলে দেখো থিটার মান কত পেয়ে গেলাম? 30 ডিগ্রি। এবার আমাকে বলছে রেডিয়ান আকারে বলো, আর রেডিয়ানে তোমাকে এখনই শেখালাম যে 30 ডিগ্রিকে π/180 দিয়ে গুণ করে দেবো, তাহলে আমি রেডিয়ানের মানটা পেয়ে যাব। শেখালাম একটু আগে যে ডিগ্রিতে থাকা কোনো কোণকে π/180 দিয়ে গুণ করব, তাহলে পুরো কোণটাকে আমি রেডিয়ানে প্রকাশ করে দেবো। তাহলে বলো কত রেডিয়ান হচ্ছে? এটা এত রেডিয়ান হয়ে যাবে, π/6 রেডিয়ান। দেখো বুঝতে পারলে কিনা? আমাদের তাহলে অপশানে চেয়েছিল যে ক্ষুদ্রতম কোণের মানটি কত, তাহলে দেখো অপশান ডি, 3-এর দাগেরটা তোমার অপশান ডি কারেক্ট হয়ে গেল। অপশান ডি ইজ কারেক্ট। খুব ভালো করে বুঝবে অঙ্কটা। আমি দেখো ছোট থেকে বড় আকারে শ্রেণীটাকে সাজিয়েছি, তুমি যদি চাইতে বড় থেকে ছোট আকারে সাজালো একই অ্যান্সার আসতো।
ওকে, পরের অঙ্কটা ভালো করে বুঝবে। বলেছে -3 রেডিয়ান কোণটির ষষ্ঠিক পদ্ধতিতে মান কত হবে? দেখো, -3 রেডিয়ান, তো আমরা তো জানি ষষ্ঠিক পদ্ধতিতে মান বের করতে বলেছে, তার মানে ডিগ্রিতে চেয়েছে। তার মানে কি তুমি বলবে যে -3 সাথে 180/π গুণ করে দিলে যেটা পাবো সেটাই হবে ডিগ্রিতে অ্যান্সার? চলো করা যাক। তাহলে তুমি বলবে -3 ইন্টু 180/π ডিগ্রি, এই পুরোটা তোমার ডিগ্রিতে এলো। এবার ছোট করব, আমার 4টে অপশানের দিকে ভালো করে তাকাবে। অপশানে দেখবে ডিগ্রি, মিনিট, সেকেন্ড সব দেওয়া আছে। দেখো আমি কি করে কনভার্ট করছি এটাকে। একটা ডিগ্রিতে দেওয়া কোণকে, অর্থাৎ ষষ্ঠিক পদ্ধতিতে দেওয়া কোণকে কিভাবে আমি পরপর মিনিট আর সেকেন্ডেও ভেঙে লিখতে পারবো। দেখো কত হচ্ছে এটা, 3 ইন্টু 180, আর পাই মানে তুমি 22/7 অ্যাপ্রক্সিমেট ধরে নিতে পারো। 22/7 মানে 7টা উপরে উঠে যাবে, এত ডিগ্রি। আচ্ছা একটু কাটাকাটি করি। কাটাকাটি করলে এখানে 2 9 18, 2 11 22, তো কত হচ্ছে উপরটা, 3 9 27, 270 7, 0 7 7 49, 9, 7 2 14, 4 18, 1890/11 ডিগ্রি। এবার এটাকে ভাগ করব আমি, দেখবে ভালো করে। 1890, পরীক্ষাতে একটু ফাস্ট করতে হবে তোমাকে। 11 1 11, 7 9, 11 7 77, 2 0, 11 1 11, 9। দেখো তো এটা মানে কি পেয়ে গেলাম, এই যে 1890/11 ডিগ্রি, এটা মানে কি বলতে পারি আমি যে 171 পূর্ণ 9/11 ডিগ্রি, বলতে পারি তো। একই ব্যাপার, এই ভাগফলটা থেকে এই যে ভাগটা করলাম এখান থেকে লিখতে পারি এইভাবে। তার মানে 171 ডিগ্রি তো কনফার্ম, প্লাস 9/11 ডিগ্রি এক্সট্রা আছে না। 171 ডিগ্রি তো কনফার্ম, আর হ্যাঁ এখানে একটা নেগেটিভ ছিল, চলো নেগেটিভ দিয়ে দিলাম। ঠিক নয়? আচ্ছা চলো নেগেটিভটা আমি লাস্টে অ্যাপ্লাই করে দেবো, ঠিক আছে। আপাতত আমি একে বের করি যে এই যে যেটা বের করছি আর কি, 171 পূর্ণ 9/11 ডিগ্রি, মানে আমি জানতে চাইছি যে 171 ডিগ্রি কত মিনিট কত সেকেন্ড। প্রথমে তুমি জেনে গেলে যে 171 ডিগ্রি তো হবেই। অপশানের দিকে যদি তাকাই, শুধুমাত্র অপশান বি, সি আর ডিতে 171 ডিগ্রি লেখা আছে, তো অপশান এ তো প্রথমেই আউট হয়ে গেল। 9/11 ডিগ্রি মানে কত মিনিট কত সেকেন্ড, চলো করা যাক। এই পার্টটা আমি মুছবো, নোট করবে তুমি। দেখো আমরা জানি 1 ডিগ্রি মানে 60 মিনিট, জানি কি জানি না? তাহলে বলো 9/11 ডিগ্রি যেটা তোমার পড়ে রয়েছে এটা মানে কত মিনিট? তুমি বলবে স্যার 9 × 60 / 11 মিনিট। আচ্ছা এটাকেও ভাগ করবে এবার, কত এটা, 6 9 54, 540কে তুমি 11 দিয়ে ভাগ করো, 11 4 44, হবে কি হবে না? 0 4 5 0, 11 9 99, 1। তাহলে দেখো এই যে তুমি এত মিনিট লিখেছিলে, এই যে 540/11 মিনিট, এটা যে তুমি লিখলে, এটাকে আবার ভাগ করে কত পেলাম? তুমি বলবে স্যার 49, 49 পূর্ণ 1/11 মিনিট। দেখো তার মানে এটা সমান 49 মিনিট তো হবেই, প্লাস আরও 1/11 মিনিট, হবে কি হবে না? তাহলে আমি জেনে গেলাম যে 171 ডিগ্রি 49 মিনিট, এত দূর তো কনফার্ম। নেগেটিভটা লাস্টে দিচ্ছি। 1/11 সেকেন্ড মানে কত? এবার অপশানের দিকে যদি তাকাই, 171 ডিগ্রি 49 মিনিট অপশান বিতেই আছে, তোমার অঙ্ক তো হয়েই গেছে। দেখো এতটুকু করার সাথে সাথেই 171 ডিগ্রি 49 মিনিট তো তুমি পেয়েই গেছো, আর ওটা একমাত্র অপশান বিতেই আছে। অপশান বি তোমার চোখ বন্ধ করে টিক মারবে, ওটাই কারেক্ট।
তাও আমি অঙ্কটাকে আর একটু এগিয়ে নিয়ে যাই যে 1/11 মানে কত সেকেন্ড, তো 1/11 মানে কত সেকেন্ড সেটাকেও আমি লিখবো, তারপর আমি ফাইনাল এই অ্যাঙ্গেলটাকে লিখবো। ঠিক আছে, চলো তো একটু নোট করবে 1/11 মুছে দিলাম এইটুকুটা খালি। আচ্ছা আমাকে বলো আমরা কি জানি আবার মিনিট আর সেকেন্ডের মধ্যে? তুমি বলবে যে স্যার 1 মিনিট মানে তো 60 সেকেন্ড, তাহলে 1/11 মানে 60 × 1/11 সেকেন্ড, হবে কি হবে না? আমি জানতে চাইছি 60/11 সেকেন্ড মানে কত, চলো একটু ভাগ করো। 11 দিয়ে কত যাবে এটা, 11 × 5 = 55, শূন্য আসবে, 5 দিয়ে 10 শূন্য, আবার 11 × 4 = 44, 6 শূন্য, 11 × 5 = 55, দেখো এরকম একটা অ্যাপ্রক্সিমেট মান আসছে 5.45 সেকেন্ড। তো আমাদের অপশান বিতে তো ওটাই দেওয়া আছে, দেখো ওরা 5 সেকেন্ড বলে ছেড়ে দিয়েছে, তাহলে আমিও 4.45 আর লিখলাম না। তো ফাইনাল আনসার কত হবে, নেগেটিভ দিয়ে -3 রেডিয়ান, মানে এই জায়গাটা লিখছি, অতএব -3 রেডিয়ান ইকুয়াল টু -171 ডিগ্রি 49 মিনিট 5 সেকেন্ড বা 5.45 সেকেন্ড, তুমি যেখানে লিখতে পারো ছাড়তে পারো। ক্লিয়ার, বুঝতে পারলে কিনা বলো? পুরো অঙ্কটা কীভাবে করলাম পরপর দেখবে, তারপর তুমি অ্যাঙ্গেলটাকে ডিগ্রি, মিনিট আর সেকেন্ডে কীভাবে ভাঙতে হয় আবার দেখবে। আমরা নেক্সট ক্লাসে তো নেবই কনভার্সন, যে কি করে ডিগ্রি, মিনিট, সেকেন্ডের পার্টগুলোকে ভাঙতে হয়, কি করে হ্যান্ডেল করতে হয়, সব আমরা করব। এখন এটা এমসিকিউটা ভালো করে বুঝে নাও। তাহলে কোন অপশানটা কারেক্ট হয়ে গেল, অপশান বি। চলে যাচ্ছি নেক্সট এমসিকিউ এ। ওকে, 5 নম্বর এমসিকিউটা দেখো, 5-এর দাগ। পাঁচের দাগের এমসিকিউটা দেখো, পড়ছি। চাঁদের কৌণিক ব্যাস 30 মিনিট, যে মুদ্রার ব্যাস 2.2 সেমি, তা চোখ থেকে কত দূরে রাখলে চাঁদকে আর দেখা যাবে না? এবার দেখো একটু বোঝার চেষ্টা করো, এটা মনে করো এটা হচ্ছে তোমার চাঁদ, চাঁদকে তুমি দেখছো, চাঁদকে তুমি দেখছো, তাহলে বলছে চাঁদের যে ব্যাস, কৌণিক ব্যাস মানে চাঁদের ব্যাসটা কোণে তোমার চোখে কতটা কোণ উৎপন্ন করেছে তাকে বলা হয় কৌণিক ব্যাস। তাহলে তোমার চোখে এই কোণটা যে উৎপন্ন করেছে, দেখো তো এটাই আমাকে বলেছে কিনা অ্যাজ পার কোশ্চেন, কত বলেছে অ্যাজ পার কোশ্চেন, বলেছে 30 মিনিট। চাঁদের কৌণিক ব্যাস 30 মিনিট, কথার অর্থ হচ্ছে চাঁদ মানুষের চোখে যে কোণটা উৎপন্ন করেছে চাঁদের ব্যাসটা, সেটাই হচ্ছে তোমার 30 মিনিট। চাঁদ তো অনেক দূরে আছে পৃথিবী থেকে, আর অনেক দূরে আছে বলেই এ দেখো কোণটা কত কম না, 30 মিনিট। হ্যাঁ, 1 ডিগ্রিও নয়, 1 ডিগ্রিও নয়, হাফ ডিগ্রি। কারণ 60 মিনিটে যদি 1 ডিগ্রি হয়, তাহলে 30 মিনিটে কত ডিগ্রি হবে, হাফ ডিগ্রি হবে, 1/2 ডিগ্রি। ঠিক আছে, এটা খুবই ছোট অ্যাঙ্গেল। এবার বলছি একটি মুদ্রার ব্যাস 2.2 সেমি, একটা মুদ্রার ব্যাস 2.2 সেমি, ঠিক আছে, একটা পয়সা নিয়েছো কয়েন, সেটা তুমি চোখ থেকে ধীরে 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 চোখের কাছে সরিয়ে নিয়ে আসছো, ঠিক আছে। বলছে চোখ থেকে কত দূরে রাখলে চাঁদটাকে আমি আর দেখতেই পাবো না, তুমি তো চাঁদের দিকে তাকিয়েছিলে, তুমি মুদ্রাটাকে যদি চোখের কাছে সরিয়ে নিয়ে আসো, তাহলে আলটিমেট চোখটা তোমার চাঁদকে মানে মুদ্রাটা চোখকে তো আড়াল করে দেবে, করবেই করবে না, পুরো চোখটাকে কভার করে দেবে। তাহলে কত দূরের মুদ্রাটাকে রাখলে আমি চাঁদটাকে দেখতে পাবো না, এটা হচ্ছে কোশ্চেন। তো মনে করো যে তুমি মুদ্রাটা এই জায়গাতে রেখেছো, এটা হচ্ছে তোমার কয়েনটা, এর ব্যাস কত 2.2 সেমি, হ্যাঁ এটা কয়েন, এটা তোমার 30 মিনিট তো বলাই ছিল, উপরে লিখে রাখছি। বলেছে কত দূরে মুদ্রাটাকে রাখবো, আচ্ছা চলো মনে করো আমি রাখছি এক্স দূরত্বে, যে ধরলাম চোখ থেকে এক্স দূরত্বে মুদ্রাটাকে রাখলে আর চাঁদটাকে দেখতেই পাবো না। দেখো এই মুদ্রাটা এসে চাঁদ থেকে আসা রশ্মিগুলোকে আটকে দিচ্ছে, তাহলে রশ্মি এখানে এসে থেমে যাবে, তোমার চোখে এসে আর কোনো রশ্মি পড়বে না, তুমি আর চাঁদকে দেখতেই পাবে না, ঠিক। আচ্ছা এবার
একটু ভালো করে দেখো তো, অ্যাঙ্গেলটা খুবই ছোট। এইখানে যদি আমি তাকাই এই ত্রিভুজটার দিকে, এই যে এই ত্রিভুজটা, তাহলে এই ত্রিভুজটাকে কি বলতে পারি একটা গোলকের পার্ট যার ব্যাসার্ধ হচ্ছে 1 সেমি আর গোলকটার চাপটা হচ্ছে 2.2 সেমি। একটা সিম্পল আইডিয়া মাথায় রাখো, যদি বৃত্তচাপ খুবই ছোট হয় তাহলে তাহলে তো সেটা একটা সরলরেখার মতোই লাগবে। দেখবে এদিকে আমি বলছি একটা বৃত্তচাপ খুবই ক্ষুদ্র, খুবই ক্ষুদ্র মানে চলো কাছাকাছি নিলাম, এই যে এই বৃত্তচাপটা দেখো তো ভালো করে একটু। এই কোণটা যদি খুবই ছোট হয় তাহলে বৃত্তচাপ কি আর তোমার আর্কের মতো বাঁকানো দেখাবে, না একটা তোমার সরলরেখার মতো থাকবে? সরলরেখার মতো থাকবে তো। দেখো এই কোণটা যদি খুবই ক্ষুদ্র হয় তাহলে বৃত্তচাপ খুবই ছোট লাগবে এবং বৃত্তচাপ একটা সরলরেখার মতো আচরণ করবে। তাই আমি কি বলতে পারি যে এখানে 2.2 সেমি দৈর্ঘ্যের বৃত্তচাপটা এক্স ব্যাসার্ধের বৃত্তের কেন্দ্রে 30 মিনিট কোণ উৎপন্ন করেছে। এক্স ব্যাসার্ধের বৃত্তের কেন্দ্রে, এটা হচ্ছে চোখটা যেখানে রাখা আছে এটাই মনে করো কেন্দ্র, চলো নাম দিচ্ছি ও, তাহলে ওতে 30 মিনিট কোণ উৎপন্ন করেছে তোমার 2.2 সেমি দৈর্ঘ্যের বৃত্তচাপ বলতে পারি। আর তাই যদি বলতে পারি, আমরা অলরেডি শিখেছি যে বৃত্তচাপ আর ব্যাসার্ধ আর কোণের মধ্যে সম্পর্ক কি? তুমি বলবে স্যার এস ইকুয়াল টু আর থিটা হয়। আর হ্যাঁ, থিটা কিসে থাকে? রেডিয়ানে থাকে। তাহলে তাহলে কি আমার প্রথম কাজ হচ্ছে 30 মিনিট মানে কত রেডিয়ান সেটা বের করা। চলো বের করে নিই। 30 মিনিট মানে তো হাফ ডিগ্রি। আচ্ছা, তার মানে কত রেডিয়ান? তুমি বলবে স্যার হাফ ডিগ্রিকে পাই/180 দিয়ে গুণ করতে হয়, তত রেডিয়ান হয়ে যায়। ঠিক, যে কোনো ডিগ্রিকে পাই/180 দিয়ে গুণ করলেই সেটা রেডিয়ানে কনভার্ট হয়ে যায়। আর যে কোনো রেডিয়ানকে 180/পাই দিয়ে গুণ করলেই সেটা ডিগ্রিতে কনভার্ট হয়ে যায়। ক্লিয়ার? এই দুটো মনে রাখতেই হবে তোমাকে। চলো আমি এবার এস বের করতে চাই। এস এর মান কত এখান থেকে কোশ্চেনে? দেখো এস মানে হচ্ছে তোমার বৃত্তচাপের দৈর্ঘ্য, তুমি বলবে স্যার 2.2 সেমি। আর মানে কত? বলবে স্যার এক্স, ওটাই বের করতে হবে আমাকে। আর থিটাটা রেডিয়ানে বের করতে হবে। থিটাটা তোমার দেখো রেডিয়ানে বের করেছি 1/2 ইন্টু পাই/180। তো এখান থেকে আমি এক্স এর মান বের করলে অঙ্ক শেষ। কত হবে? 2 ইন্টু 2.2 ইন্টু 180 ডিভাইড বাই পাই, যা হবে সেমিতে অ্যান্সার হবে। দেখো কোনাকুনি এটা গুণ আর পাই দিয়ে ভাগ। চলো করা যাক একটু। 2 ইন্টু 2.2কে লিখলাম 22 ইন্টু 180, আর 2.2কে 22 লিখেছি, তাহলে নিচে 10 লিখতে হবে। আর পাই মানে 22/7, তাহলে 7টা উপরে উঠে যাবে। দেখো 22/7 লিখেছি পাইকে, অ্যাপ্রক্সিমেট ভ্যালু। 22 কেটে গেল, 10-এর একটা শূন্য এর সাথে কেটে গেল, তাহলে পড়ে রইল কত? 36 ইন্টু 7। 36 ইন্টু 7 কত হচ্ছে? 6-7 42, 2, 3-7 21, 4 25। দেখো 252 সেমি। কোন অপশানটা ম্যাচ করছে? চোখ থেকে কত দূরে রাখতে হবে? 252 সেমি, অপশান সি। অপশান সি ইজ কারেক্ট। ভালো করে মন দিয়ে পুরো অঙ্কটা বুঝবে। হ্যাঁ, এটা ছিল চাঁদ। চলো পাশে লিখে রাখছি আমি তোমার সুবিধার্থে। আর এটা ছিল কয়েন, হয়তো লেখাই আছে। আমি চলে যাচ্ছি নেক্সট কোশ্চেনে। ওকে, আজকে লাস্ট কোশ্চেন, এমসিকিউ 6 দাগ। নেক্সট ক্লাসে আমি অতি সংক্ষিপ্তগুলো আলোচনা করব। আজকে তুমি এমসিকিউগুলো কমপ্লিট করে নাও অ্যাটলিস্ট। 60 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট কোনো বৃত্তের একটি চাপ কেন্দ্রে 2/3 রেডিয়ান কোণ উৎপন্ন করলে চাপটি দৈর্ঘ্য হবে। দেখো সিম্পল কোশ্চেন। 60 সেমি ব্যাসার্ধের একটি বৃত্ত। আচ্ছা চলো একটা বৃত্ত আমি নিয়ে নিলাম। হ্যাঁ, ব্যাসার্ধ কত বলেছে? আর ইকুয়াল টু 60 সেমি বলেছে। 60 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট কোনো বৃত্তের একটি চাপ কেন্দ্রে 2/3 রেডিয়ান কোণ উৎপন্ন করেছে। তা মনে করো একটা চাপ আমি নিচ্ছি, হ্যাঁ, এস দৈর্ঘ্যের একটা চাপ কেন্দ্রে 2/3 রেডিয়ান কোণ উৎপন্ন করেছে। দিয়ে বলছে বলো চাপটির দৈর্ঘ্য কত হবে। এ তো সিম্পল কোশ্চেন।
কি জানি বলো? এস ইকুয়াল টু আর থিটা। তো এস ইকুয়াল টু আর থিটা হলে আর এর মান 60 সেমি, থিটার মান রেডিয়ানে দরকার, রেডিয়ানেই দেওয়া আছে, তো 2/3 লিখে দেবো। তো 3 20 7 20 20 দুগুণে 40 সেমি। সিম্পল কোশ্চেন ছিল যে চাপটি দৈর্ঘ্য হচ্ছে 40 সেমি, যাহা বৃত্তের কেন্দ্রে কত কোণ উৎপন্ন করেছে? 2/3 রেডিয়ান। হ্যাঁ, এটা ইন্টারেস্টিং অঙ্ক হতো যদি তোমার কেন্দ্রে কোণটা রেডিয়ানে না বলে ডিগ্রিতে বলে দিত। আগের অঙ্কটা দেখো 30 মিনিটে বলে দিয়েছিল। তো 30 মিনিট মানে ইজ ইকুয়াল টু আর থিটা, তো 30 ইন্টু করে দেবে না আবার, ঠিক আছে? 30 মিনিট তাকে দেখবে ভালো করে। আগের অঙ্কটাতে আমি ডিগ্রিতে কনভার্ট করেছি, তারপর তাকে রেডিয়ানে নিয়ে গেছি, তারপর এস ইকুয়াল টু আর থিটা অ্যাপ্লাই করেছি। ক্লিয়ার? তাহলে কোন অঙ্কটা, সরি, এই অঙ্কটার ক্ষেত্রে কোন অপশানটা ম্যাচ করে গেল? আমাদের অ্যান্সার বেরিয়েছে 40 সেমি। অপশান এ দেখো কারেক্ট হয়ে গেল। একেবারে সিম্পল কোশ্চেন ছিল, ভালো করে নোট করবে। তো এই ছিল আমাদের বেসিক ত্রিকোণমিতির ফার্স্ট চ্যাপ্টার, ফার্স্ট লেকচার। আমি নেক্সট লেকচার নিয়ে চলে আসবো খুব তাড়াতাড়ি। ততদিন তুমি এই লেকচারটা ভালো করে পড়ে রেডি রাখবে, তাহলে আমরা অতি সংক্ষিপ্ত অঙ্কগুলো দেখবে, খুব করতে মজা পাবো। আমি যা বলবো দেখবে তুমি ইজিলি বুঝতে পারছো। তাহলে আজকে এতটা থাক। ওকে, থ্যাংক ইউ।